আমি আসলে মুক্তারে খুঁজতেছি যে আচ্ছা, আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আশা করি সবাই সুস্থ আছেন। সাউন্ড কি শোনা যাচ্ছে? সাউন্ড কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আমরা আমাদের যেটা আলোচনা শুরু করার কথা ছিল আজকে, মনে আছে কিনা আপনাদের? না স্যার। সেকশন 25 কনসিডারেশন করছিলাম লাস্ট। কনসিডারেশন তো আমরা গতদিন আলোচনা শেষ করেছি। জি স্যার। আজকে যেটা নিয়ে আলোচনা শুরু করার কথা ছিল সেটা ছিল প্রাইভেট কন্ট্রাক্ট ছিল মনে হয় স্যার। জি, আচ্ছা, এটা প্রিক্যাপ দিয়েছিলাম। আপনারা ঈদের মানে আনন্দ এবং খুশি উদযাপন করতে গিয়ে ভুলে গেছেন আর কি। যাই হোক, আমরা কতদিন পর্যন্ত আমাদের আলোচনা যেটা ছিল সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। এর মধ্যে আমরা এগ্রিমেন্টের ফরমেশন বা একটা এগ্রিমেন্ট হতে গেলে বেসিক ক্রাইটেরিয়া কি কি ফুলফিল হতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা সেটা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। মোটামুটি এই অফার, অ্যাকসেপ্টেন্স এবং কনসিডারেশনের উপর ভিত্তি করে একটা এগ্রিমেন্ট তৈরি হবে। ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো সাপেক্ষে। দেন আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এগ্রিমেন্ট এনফোর্সিয়েবল বাই ল। এই যে এনফোর্সিয়েবল বাই ল বা আইন দ্বারা বলবৎযোগ্য, আইন দ্বারা বলবৎযোগ্য এগ্রিমেন্টই কন্ট্রাক্ট বা চুক্তি হিসেবে বিবেচ্য হবে। তো এই আইন দ্বারা বলবৎযোগ্য হতে গেলে যে কন্ডিশন গুলো ফুলফিল হতে হবে, 4টা কন্ডিশনের বিষয়ে আমরা প্রথম দিকে আলোচনায় পেয়েছিলাম। মনে আছে কিনা আপনাদের? যে নাম্বার 1, চুক্তি করতে গেলে যারা চুক্তি করবেন তাদের চুক্তি করার ব্যাপারে ক্যাপাসিটি বা লিগ্যাল ক্যাপাসিটি, আইনানুগ সক্ষমতা থাকতে হবে। আইনগতভাবে তারা ক্যাপেবল হতে হবে, সক্ষম হতে হবে চুক্তি করার ব্যাপারে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে চুক্তি করার ব্যাপারে চুক্তির যারা পক্ষ তাদের ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছায় প্রদত্ত সম্মতি থাকতে হবে। মনে পড়ে কিনা দেখেন। দেন যেটা পেয়েছিলাম আমরা কনসিডারেশন, একটা লফুল মানে যে কনসিডারেশনের উপর ভিত্তি করে চুক্তিটা হবে সেই কনসিডারেশনটা আইনানুগ বা লফুল হতে হবে। মনে পড়ে? আচ্ছা, ঠিক আছে, মনে না পড়লে অসুবিধা নাই, এখন তো রিপিট করছি। দেন 4th যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে অবজেক্ট বা যে বিষয়টাকে নিয়ে চুক্তির যে বিষয়বস্তু বা যে উদ্দেশ্য যেটাকে নিয়ে চুক্তিটা করা হবে, যে কাজের জন্য চুক্তিটা করা হবে, সে অবজেক্ট বা উদ্দেশ্যটা লফুল বা আইনানুগ হতে হবে। এই 4টা কন্ডিশন ফুলফিল হলেই ধরে নেওয়া হবে যে এই এগ্রিমেন্ট যেটা হয়েছে সেটা এনফোর্সিয়েবল বাই ল বা আইনানুগভাবে বলবৎযোগ্য বা আইনানুগভাবে বলবৎযোগ্য হিসেবে বিবেচ্য হবে। এবং আইনানুগভাবে বলবৎযোগ্য হলেই ওই এগ্রিমেন্টটাকে কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করার অবকাশ থাকবে। তো এই যে 4টা কন্ডিশন আমরা পেলাম এনফোর্সিয়েবল বাই ল হতে গেলে, আইনানুগভাবে বলবৎযোগ্য হতে গেলে, তার মধ্যে প্রথমে যে বিষয়টা যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে চুক্তি করার ব্যাপারে যারা চুক্তি করবেন, অর্থাৎ পার্টিস টু দ্য কন্ট্রাক্ট, চুক্তির যারা পক্ষ হবেন, যাদের মধ্যে চুক্তিটা হবে, তাদের এই চুক্তি করার ব্যাপারে লিগ্যাল ক্যাপাসিটি বা আইনানুগভাবে সক্ষমতা থাকতে হবে। তাদেরকে আইনের দৃষ্টিতে সক্ষম হতে হবে, ক্যাপেবল হতে হবে। এইটা নিয়ে আমরা আমাদের আলোচনাটা আজকে শুরু করব। যে এই ক্যাপাবিলিটির যে বিষয়টা,
বা লিগ্যালি ক্যাপেবল বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা আমরা আপনারা সেকশন 10 10 নম্বর ধারা থেকে আমরা এটা 10, 11, 12 এই তিনটা ধারাতে আপনারা ধারাবাহিকভাবে এই ক্যাপাবিলিটির যে বিধিবিধান বা যে বিষয়টা সেটা পাবেন। আচ্ছা, 10 নম্বর ধারায় যখন আপনারা যাবেন সেখানে যে কথাটা বলা হচ্ছে ওই এতক্ষণ পর্যন্ত যেটা বলে আসছি সেটাই বলা হচ্ছে, শুধুমাত্র সেটাই, সেখানে আর বাড়তি কোনো কথা নাই। সেখানে শুধু ওইটাই বলা হচ্ছে চুক্তি করার ব্যাপারে চুক্তির যারা পক্ষ তাদের সক্ষমতা থাকতে হবে। পার্টিস টু দ্য কন্ট্রাক্ট মাস্ট বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। অর্থাৎ চুক্তির যারা পক্ষ হবেন তাদেরকে চুক্তি করার ব্যাপারে কম্পিটেন্ট বা যোগ্য হতে হবে। আচ্ছা, এই যোগ্যতার মাপকাঠিটা কি বা যোগ্যতাটার মানদণ্ডটা কিভাবে, কি কন্ডিশন ফুলফিল হলে যোগ্য হিসেবে বিবেচিত হবেন সেই জিনিসটা পাওয়া যাবে এর পরের সেকশনে, অর্থাৎ সেকশন 11 বা 11 নম্বর ধারাতে গেলে পাওয়া যাবে। যে সেখানে যে বিষয়টা বলা হচ্ছে, সেকশনের হেডিংটা হবে, সে হেডিংটাই যেটা পাবেন সেটা হচ্ছে হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, অর্থাৎ কারা চুক্তি করার ব্যাপারে আইনানুগভাবে সক্ষম বা কম্পিটেন্ট। তো সেখানে বলা হচ্ছে যে এইভাবে যে এভরি পার্সন প্রত্যেক ব্যক্তি চুক্তি করার ব্যাপারে সক্ষম যদি দিয়ে যে কন্ডিশন গুলো দেওয়া হচ্ছে, নাম্বার 1 বলা হচ্ছে যে তিনি যে আইনের অনুসারী সে আইন অনুযায়ী তাকে সাবালক হতে হবে। He must be of age of majority according to the law to which he is subject. বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত প্রথমে আমরা একটু বেসিকটা কি বলতে চাচ্ছে সেটা একটু জেনে নিই। প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে যে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে চুক্তি করতে গেলে চুক্তির যারা পক্ষ তাদেরকে বলা হচ্ছে যে সাবালক হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলা হচ্ছে মাস্ট বি অফ সাউন্ড মাইন্ড, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, মাথা ঠিক থাকতে হবে চুক্তি করার সময়। থার্ড যে বিষয়টা সেটাতে যেটা বলা হচ্ছে মানে তিনি আইন অনুযায়ী চুক্তি করার ব্যাপারে অযোগ্য হিসেবে ঘোষিত হন নাই, is not disqualified from contracting by any law। তিনি কোনো আইন দ্বারা প্রচলিত কোনো আইন দ্বারা চুক্তি করার ব্যাপারে কোনো চুক্তিতে কারোর সাথে কোনো চুক্তিতে যাওয়ার ব্যাপারে তিনি অক্ষম বা ইনকম্পিটেন্ট বা ডিসকোয়ালিফাইড হিসেবে তিনি ঘোষিত হন নাই। তাহলে আমরা এখানে যে তিনটা বিষয় এখানে পাচ্ছি যে চুক্তি করতে গেলে একজন ব্যক্তিকে তখনই চুক্তি করার ব্যাপারে তিনি কম্পিটেন্ট বা আইনানুগভাবে আইনের দৃষ্টিতে তিনি যোগ্যতা সম্পন্ন বা আইনের দৃষ্টিতে তিনি সক্ষম বলে বিবেচিত হবেন যদি দেখা যায় যে নাম্বার 1 তিনি সাবালক, নাম্বার 2 তিনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, নাম্বার 3 তিনি প্রচলিত কোনো আইনের অধীনে চুক্তি করার ব্যাপারে তাকে অযোগ্য হিসেবে বিবেচিত বা অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়নি বা অযোগ্য হিসেবে নির্ধারণ করা হয়নি। আচ্ছা, তাহলে আমরা প্রথমটাতে যদি যেটা কন্ডিশন যেটা আছে সেটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি চুক্তি করার ব্যাপারে বলা হচ্ছে যে চুক্তির যারা পক্ষ তাদেরকে সাবালক হতে হবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন আসতে পারে যে সাবালক নাবালক এটা নির্ধারণ করার মানদণ্ডটা বা স্ট্যান্ডার্ডটা কি, কারো কোনো আইডিয়া আছে? স্যার বয়সের উপর নির্ভর করে 18 বছর ডেফিনেটলি তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সাবালক নাবালক মানেই তো বয়স দিয়ে নির্ধারণ হবে।
বয়সের উপর ভিত্তি করেই তো এটা ডিসাইড করা হবে যে এটা সাবালকত্ব নাবালকত্বের বিষয়টা। আচ্ছা, এখানে আমরা আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন। আইনের ল্যাঙ্গুয়েজটা যেভাবে সেট করা হয়েছে, আইনটা করা হচ্ছে 1872 সাল। তো স্যার কি মাইনর? জি, আমি মানে মাইনর আপনার প্রশ্ন করছেন, প্রশ্ন করলে প্রশ্নটা পুরোপুরি করেন। নাবালকের ইংরেজি মাইনর, ঠিক আছে, নাবালকের ইংরেজি তো মাইনর, ঠিক আছে, মাইনর। সেটা যে বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে বলা হচ্ছে যে চুক্তি করার ব্যাপারে সাবালক হতে হবে। তো এই সাবালক হতে হবে, এই সাবালকত্ব নাবালকত্ব এটা কিভাবে নির্ধারণ করা হবে? তো এখানে এই সেকশন 11 যেটা বলা হচ্ছে, তিনি যে আইনের অধীন, অর্থাৎ চুক্তির যারা পক্ষ তারা যে আইনের অধীনে পরিচালিত হন, সে আইন অনুযায়ী তাদেরকে সাবালক বা নাবালক হিসেবে নির্ধারণ করার জন্য, তাদেরকে সাবালক বা নাবালক হিসেবে ট্রিট করার জন্য যে বয়স সীমাটা নির্ধারণ করে দেওয়া আছে, সেই বয়স সীমা অনুযায়ী এই সাবালকত্ব নাবালকত্বের বিষয়টা নির্ধারিত হবে। এখানে যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে সেট করা আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যদি মাইনিউটলি দেখি, সেখানে আমরা যেটা দেখতে পাবো বা সেখান থেকে যেটা ইঙ্গিত যেটা পাই আমরা, সেটা হচ্ছে মানে যে আইনের অধীনে বা যে আইন দ্বারা তিনি পরিচালিত হন, সে আইন অনুযায়ী তিনি সাবালক হিসেবে বিবেচিত হওয়ার জন্য যে নির্ধারিত বয়সসীমা আছে, সেই বয়সসীমা পৌঁছলে বা সেই বয়সসীমা পার করলেই তিনি সাবালক হিসেবে বিবেচিত হবেন। তো এখানে এই যে আইন দ্বারা পরিচালিত হন বলে যে আইনের প্রতি ইঙ্গিত করা হচ্ছে, বেসিক্যালি সেটা হচ্ছে ধর্মীয় আইন। যার যার ধর্মীয় আইন, অর্থাৎ চুক্তির যারা পক্ষ তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যার যে ধর্মাবলম্বী, সেই ধর্মীয় আইন অনুযায়ী তাদের সাবালকত্ব নাবালকত্ব নির্ধারণ করার বিষয়টাকেই এখানে এই আইনের যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে ইঙ্গিত করা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটাতে ইঙ্গিত করা হচ্ছে কিন্তু সেই দিকে। আচ্ছা, আমরা যখন মুসলিম আইনে যাব, তখন আপনারা ইতিমধ্যে মুসলিম আইনে নিশ্চয়ই মুসলিম ম্যারেজের যে বিষয়গুলো, ম্যারেজের বিষয়টাও নিশ্চয়ই পড়ে ফেলেছেন বা জেনে ফেলেছেন, ক্লাস হয়ে গেছে। তো মুসলিম ম্যারেজের মধ্যে আপনারা কত বছর বয়স হলে একজন মুসলিম মানে বিয়ে করার জন্য তিনি বালেক বা সাবালক হিসেবে বিবেচিত হন? 18, পুরুষ হচ্ছে 21। মুসলিম, আমি মুসলিম আইনের কথা বলেছি, আমি অন্য কোনো আইনের কথা বলিনি। 18 আর 21, আপনি 18 আর 21 আপনি এটা কোথায় পেলেন? 15 বছর হচ্ছে স্যার। ছেলেদের ক্ষেত্রে 18, মেয়েদের ক্ষেত্রে মেবি 16। কোথায় পেয়েছেন এগুলা? এটা তো আইনগতভাবে, এটা আমি মুসলিমের আইনগতভাবে আইনের কথাই বলছি, আইনের বাইরে বলছি না। আমি আপনাদের জিজ্ঞেস করেছি মুসলিম আইনে আপনার সাবালক হওয়ার ক্ষেত্রে বয়স সীমাটা কত নির্ধারণ করা আছে? স্যার 15 বছর ছেলেদের ক্ষেত্রে। ছেলে মেয়ে সবার জন্য একই? স্যার বোধহয় 12 বছর স্যার। ছেলেদের কমপক্ষে 21 আর মেয়েদের 18। স্যার সাবালক হওয়া অবধি 12 বছর। ছেলে মেয়ে সবার জন্য 18 বছর কোথায় পেয়েছেন? সেটা আমাদের ক্লাসে ডিসকাস হয় নাই। 18 আর 21 যারা বলছেন তারা বোধহয় যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন, নিজ নিজ কাবিননামার যে ইয়েটা আছে, ক্লজটা যেটা আছে সেটা দেখে বলছেন মনে হয় সেটা। আচ্ছা, মুসলিম আইনে আপনারা যখন যাবেন তখন সেখানে যেটা দেখতে পারবেন
যে মানে সাবালক হওয়া পর্যন্ত যে বয়স সীমাটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে মানে ইন জেনারেলি 15 বছর। আর হিন্দু আইনে যখন যাবেন তখন হিন্দু আইনে দয়াভাগা মতবাদ অনুযায়ী 15 বছর, আর অন্যান্য মতবাদ যেগুলো আছে মিতাক্ষরা এবং অন্যান্য যে মতবাদগুলো আপনারা পাবেন হিন্দু আইন যখন পড়বেন বিভিন্ন এখানে আপনার হিন্দু আইনে দেখা যাবে যে মানে বিভিন্ন স্কুল বা মতবাদ আছে এই প্রত্যেকটা বিষয়ের উপর, ম্যারেজ বলেন, ইনহেরিটেন্স বলেন বা ধর্মীয় যে বিষয়গুলো আছে সবগুলোর ক্ষেত্রে। তো দয়াভাগা মতবাদ অনুযায়ী 15 বছর মুসলিম আইনের মতোই, আর অন্যান্য মতবাদ অনুযায়ী যেটা আছে সেটাতে ইন জেনারেলি যেটা পাবেন সেটা হচ্ছে 16 বছর ধর্মীয় আইন অনুযায়ী। আর বিয়ের বেলায় মুসলিম আইনে মেয়েদের জন্য বয়স কোনো মানে মুসলিম আইনে, আমি মুসলিম আইনের কথা বলছি, মুসলিম আইনে বিয়ের ক্ষেত্রে পার্টিকুলারলি শুধু মেয়েদের জন্য কোনো বয়সীমা নির্ধারণ করা নাই। ইভেন নাবালিকা হলেও মানে বয়স যাই হোক মানে বিবাহ দেওয়া যাবে, যেটা মানে সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আচ্ছা, এখন স্যার সাবালকের ক্ষেত্রে এটা কি ওই মুসলিম আইনে মানে মেয়ে ছেলে উভয়দেরকে বোঝাচ্ছেন নাকি শুধু ছেলেদেরকে বোঝাচ্ছেন? আমি যেটা বলেছি সেটা হচ্ছে ইন জেনারেলি আপনার 15 বছর মানে একজন মুসলিম, তো মুসলিম বললে আপনার পুরুষ মহিলা উভয়কেই বোঝাবে। তবে বিয়েটার ক্ষেত্রে যেটা এক্সেপশন সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে আপনার একেবারে আজকে ভূমিষ্ঠ হয়েছে এরকম কন্যা সন্তানের পক্ষে তার গার্জিয়ান তার বিবাহ দেওয়ার ব্যাপারে অভিভাবকের প্রতিনিধিত্বে বিবাহ দেওয়া যাবে। এবং সেক্ষেত্রে বয়স এখানে কোনো মেয়েদের জন্য বয়স এখানে সীমারেখা প্রযোজ্য হবে না মুসলিম আইন অনুযায়ী। উদাহরণ হিসেবে যদি আপনারা দেখেন, হয়তো মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে। আচ্ছা, 9 বছর ছিল না এটা? 9 বছর ছিল, 9 বছর বয়সে গিয়ে হয়েছে ওনার বাসর। বিয়েটা হয়েছিল 6 বছর বয়সে। বিয়েটা হয়েছিল 6 বছর বয়সে। জি স্যার। আচ্ছা, 9 বছর বাসর। স্যার একটা প্রশ্ন করছেন স্যার, এখন যদি আমি কোন সম্পত্তি হেবা করি স্যার, তাহলে সেক্ষেত্রে আমি মুসলমান হিসাবে 15 বছর বয়স আমার, আপনার আমি কি হেবা করতে পারবো? একটু আমি আমার ইয়েটা শেষ করি, মানে এই বয়সের ব্যাপারটা নিয়ে আমার আলোচনাটা শেষ করি, তারপর প্রশ্নটা করেন, এরপর উত্তরটা দিতে সুবিধা হবে বা আপনাদেরও হয়তো প্রশ্নের উত্তরটা এর মধ্যে পেয়ে যাবেন। একটু অপেক্ষা করেন, বলছি। এটা হচ্ছে ধর্মীয় আইন অনুযায়ী, এবং আইনের ল্যাঙ্গুয়েজটা যেটা দেখবেন সেখানেও যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে সেটা ধর্মীয় আইনের দিকে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে। কারণ ধর্মীয় আইনের দিকে ইঙ্গিতটা দেওয়ার পেছনে কারণটা হচ্ছে এই ধর্মীয় আইনের বাইরে গিয়ে ইন জেনারেলি নাবালকত্ব সাবালকত্ব এই বয়সের সীমারেখার উপর নাবালকত্ব সাবালকত্ব নির্ধারণ করার জন্য কোনো আইন 1875 সালের আগ পর্যন্ত ছিল না। আমাদের এটা এই চুক্তি আইন হয়েছে 1872 সালে, তার মানে তখনও পর্যন্ত ছিল না। আচ্ছা, 1875 সালে গিয়ে মেজরিটি অ্যাক্ট বা সাবালকত্ব আইন বলে একটা আইন করা হলো। এটা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। এখানে ধর্ম বর্ণ এগুলোর মানে কোনো এখানে স্পেশালি এখানে কোনো প্রিভিলেজ পাবে না। ইন জেনারেলি যে কোনো বিষয়ের জন্য এই মেজরিটি অ্যাক্ট 1875 বা 1875 সালের এই সাবালকত্ব আইন করার মাধ্যমে যেটা করা হয়েছে, সেখানে আইনটা যদি আপনাদের পড়ার সুযোগ হয় সেই আইন আপনারা যখন পড়বেন সেখানে দেখবেন আইনটা খুব ছোট আইন। সেখানে 3 নম্বর ধারাতে গিয়ে যে বিষয়টা বলা হচ্ছে যে কোনো প্রেক্ষাপটে বা যে কোনো বিষয়কে কেন্দ্র করে হোক, একজন ব্যক্তি 18 বছর বয়স সীমা অতিক্রম না করা পর্যন্ত বা 18 বছর বয়সে না পৌঁছা পর্যন্ত তিনি সাবালক বলে বিবেচিত হবেন না ইন জেনারেলি। তবে
একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, 18 বছর বয়সে পৌঁছার আগেই যদি ওই নাবালককে, ওই ব্যক্তির শরীর এবং সম্পত্তিকে কেন্দ্র করে যদি কোনো মামলা মোকদ্দমার সূত্রপাত হয়ে থাকে, যেটাতে তার পক্ষে তাকে প্রতিনিধিত্ব করার জন্য, নাবালক তো আর নিজে নিজে প্রতিনিধিত্ব করতে পারবেন না, তার পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য অভিভাবক লাগবে। যেটা আপনারা যখন মুসলিম আইন, হিন্দু আইন পড়বেন সেখানেও এই অভিভাবকত্বের বিষয়টা পাবেন। তো এই অভিভাবকত্ব করার জন্য, ওই নাবালককে অভিভাবকত্ব করার জন্য, নাবালকের পক্ষে অভিভাবক হিসেবে প্রতিনিধিত্ব করার জন্য আদালত কর্তৃক যদি কোনো অভিভাবক নিযুক্ত করা হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে 21 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে সাবালক হওয়ার জন্য। আর যদি এর মধ্যে যদি আদালত কর্তৃক কোনো অভিভাবক নিযুক্ত হওয়ার মতো কোনো প্রেক্ষাপট তৈরি না হয়, তাহলে সে 18 বছর অতিক্রম করলেই, সে 18 বছরে পৌঁছলেই সে সাবালক হয়েছে বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে, লাস্ট আমাদের এই একেবারে মানে অতি সাম্প্রতিক সময়ে 2013 সালে শিশু আইন বলে একটা আইন করা হয়েছে। তো ওই আইনে যেটা বলা হচ্ছে যে 18 বছর পর্যন্ত বা 18 বছর বয়সে না পৌঁছা পর্যন্ত একজন ব্যক্তি শিশু হিসেবে বিবেচ্য হবেন, অর্থাৎ 18 বছরের আগ পর্যন্ত তিনি শিশু। তাহলে এখন এই সবগুলো আইনকে আমরা যখন বা সবগুলো আইনের প্রেক্ষাপটে যখন আমরা বিবেচনা করব, তখন যেটা আমাদেরকে এখানে এখন ধরে নিতে হবে, এবং বিবাহের বেলায় যেটা 18 বছর 21 বছর যেটা বলছেন, সেটা হচ্ছে মানে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট আইন আছে, বাল্য বিবাহ নিরোধ আইন আছে। এই সমস্ত আইনগুলো করে বেসিক্যালি এক বিবাহ করার জন্য বা বিবাহে আবদ্ধ হওয়ার জন্য ধর্মীয় আইনে যে বয়স সীমাটা আরেকটু কম ছিল, সেটাকে আরেকটু বাড়িয়ে বয়স সীমাটাকে মানে এক্সটেন্ড করা হয়েছে। তাহলে এগুলো বাদ দিলে আমরা যেটা এখন ধরে নিতে পারি, 1875 সালের যে সাবালকত্ব আইন, সেই সাবালকত্ব আইনটাই মোটামুটি নাবালকত্ব সাবালকত্ব নির্ধারণ করার ব্যাপারে ইন জেনারেলি অ্যাপ্লিকেবল ল হিসেবে বিবেচ্য হবে বা আইন হিসেবে বিবেচ্য হবে। এবং এই আইন, সাবালকত্ব আইন বা মেজরিটি অ্যাক্টে যেটা বলা আছে যে 18 বছর বয়স হলে সাবালক হিসেবে বিবেচ্য হবে, আর 18 বছর বয়সে পৌঁছার আগেই যদি আদালত কর্তৃক কোনো কারণে যদি ওই নাবালক ব্যক্তির জন্য অভিভাবক নিযুক্ত করা হয়ে থাকে, সেক্ষেত্রে ওই অভিভাবকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় 21 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সাবালকত্ব অর্জন করার জন্য। বোঝাতে পারলাম? এবার বলেন, প্রশ্ন বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন। বলেন, প্রশ্ন করতে যাচ্ছিলেন, করেন, এখন করেন। তাহলে স্যার কোন সম্পদ হেবা করলে ওই 18 বছর লাগবে বর্তমান প্রেক্ষাপটে স্যার? জি, হেবা করলে না কাউকে করলে, মানে আপনি যিনি করবেন না কারো বরাবরে করবেন, কোনটার কথা বলতে চাচ্ছেন? মানে স্যার আমার রক্তের সম্পর্কের মধ্যে আমি হেবা যখন করব, আমার বয়সটা সেক্ষেত্রে 18 লাগবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ স্যার। এখন আপনার আমি আপনাকে একটা কাউন্টার সম্পূরক প্রশ্ন করছি। মনে করেন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে 18 বছরটা, এখানে আমি তো বললাম ধর্ম, বর্ণ, লিঙ্গ কোনো কিছুই এখানে প্রযোজ্য, সবার জন্য ইন জেনারেলি অ্যাপ্লিকেবল। এটা মেজরিটি অ্যাক্ট, এটা নট ফর দ্য অনলি ফর মেল, এটা হচ্ছে সবার জন্য। হেবা নিয়ে যিনি প্রশ্ন করছিলেন, জি স্যার, আপনাকে সম্পূরক প্রশ্ন করছি আমি। মনে করেন আপনার কিছু সম্পত্তি আছে, আপনার নাবালক 5 বছর, 6 বছর, 10 বছর বা 18 বছরের নিচে মনে করেন ছেলে মেয়ে আছে, ঠিক আছে? এখন এই যে আপনি চিন্তা করছেন যে আপনি বেঁচে থাকতে এই ছেলে মেয়েদেরকে আপনি আপনার যা বিষয় সম্পত্তি আছে সবগুলো আপনি এইভাবে হেবা করে দিয়ে যাবেন, আপনি দিবেন আপনার নাবালক ছেলে মেয়েদেরকে, দিতে পারবেন? স্যার আপনার থেকে মানে বলেন স্যার, আসলে কিছু বলবো না। হ্যাঁ বলেন স্যার। পারা যাবে স্যার? যিনি পারা যাবে বললেন, আপনি উত্তরটা দিয়ে দেন।
কিভাবে পারা যাবে? হ্যাঁ, উনি হচ্ছে ওই যিনি হেবা দিবেন তার পক্ষে নাবালকের পক্ষে উনি কি হবে আবার দলিলে সাইন করে উনি রিসিভ করবে, কিভাবে? অর্থাৎ উনি দাতা আবার নাবালকের হ্যাঁ। পক্ষে উনি আবার কি হবে, হুম। অভিভাবকত্ব হিসেবে কি হবে? স্যার এটা এটা পারবে না স্যার, এটা পারবে না। না না, রাখেন পারবে না কেন বলছেন? যিনি উত্তরটা দিচ্ছেন ওনাকে শেষ করতে দেন না। যিনি পারবেন বলছেন মানে আপনি বলতে চাচ্ছেন যে বাবা দিচ্ছেন, বাবাই আবার নাবালকদের পক্ষে হ্যাঁ স্যার দিছি তো, অর্থাৎ আমি হেবা নাবালকদের পক্ষে প্রতিনিধি হিসেবে নাবালকদের পক্ষে প্রতিনিধি হিসেবে গ্রহণ করছেন। প্রতিনিধি হিসেবে স্যার কেউ বং হিসেবে সাইন করতে হবে আজকে, স্বাক্ষর করতে হবে স্যার। সবাই তো দেখি সবকিছু মোটামুটি মাঠের খেলা কম বেশি দেখি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আদালত কর্তৃক স্যার ওই অভিভাবক নিয়োগকৃত হইতে হবে তো স্যার, না? জি না, স্যার এখানে আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে মুসলিমদের জন্য বাবা এবং বাবারা বর্তমানে দাদা অটোমেটিক্যালি আপনার মুসলিম আইনে যখন আপনারা অভিভাবকত্ব পড়বেন, অভিভাবকদের বিধানটা পড়বেন, সেখানে পাবেন বাবা এবং বাবারা বর্তমানে দাদা আপনা আপনি অভিভাবক, মানে মুসলিম আইন দ্বারাই নির্ধারিত। ঠিক আছে, এনাদের জন্য আদালত বা কারো কাছ থেকে কোনো ডিক্লারেশন লাগবে না, কোনো রিকগনিশন লাগবে না। বাবা এবং দাদারা বর্তমানে যদি মাও হয়, মাকেও যদি অভিভাবকত্ব নিতে হয় নাবালক সন্তান সন্ততির, সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হতে হবে। যে আইনের আওতায় নিবেন সেই আইনটার নাম হচ্ছে গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890। আচ্ছা, আর হিন্দু আইনে বাবা এবং মা এনারা হচ্ছেন মানে আপনা আপনি অভিভাবক। বাবা এবং মায়েরা বর্তমানে যদি অন্য কেউ যদি অভিভাবক হতে চান তাহলে সেক্ষেত্রে আদালতে যেতে হবে। এই হচ্ছে বিধান। আর যেটা এখানে একটা যেটা টেকনিক্যাল বিষয় আসতে পারে যে যিনি দিচ্ছেন তিনি আবার নাবালকদের পক্ষে গ্রহণ করছেন। একেবারে ইলিগেল কিছু না, তবে একটা হয়তো টেকনিক্যালিটি অ্যারাইজ করতে পারে বা একটা প্রশ্ন অ্যারাইজ করতে পারে এখানে, যে নিজের সাথে নিজে কিভাবে চুক্তি করছেন আপনি বা কিভাবে চুক্তি করবেন। এখানে দাতাও আপনি, গ্রহীতাও নাবালকদের পক্ষে আপনি। বিষয়টা হয়ে গেল অনেকটা নিজের পক্ষে নিজে চুক্তি করার মতো। সেক্ষেত্রে একটা টেকনিক করা যায়, হয়তো অন্য দাদা রক্ত সম্পর্কে মাকে অথবা দাদাকে, এটা কি করা যায়? দাদা থাকলে দাদাকে দিতে পারবেন, আর দাদা না থাকলে বিকল্প হিসেবে মাকে করা যায়, মাকে দিতে হবে আর কি। স্যার বাবার বর্তমানে কি স্যার দাদাকে টেকনিক্যালিটিটা অ্যাভয়েড করার জন্য। কিন্তু বাবা যদি নিজের সাথে নিজে করে সেটাও একেবারে ইলিগ্যাল হবে না বা বেআইনি হবে না। যদি কোনো ওয়ে না থাকে তাহলে এটাই করতে হয় আর কি। জি, যদি কোনো আর পথ না থাকে তাহলে বাবাকে নিজের সাথে নিজে করতে হবে আর কি। না সেটাই বললাম, যেটা আপনার আইনে অপশন আছে করা যাবে, একেবারে ইলিগ্যাল হবে না। আচ্ছা, এখন তাহলে বয়সের ব্যাপারটা কি বোঝা গেল? যে সাবালকত্ব নির্ধারণ করার যে মানে অ্যাপ্লিকেবল ল যেটা আমাদের, সেটা হচ্ছে মোটামুটি এখন মেজরিটি অ্যাক্ট যেটা আছে, সাবালকত্ব আইন যেটা আছে 1875 সালের, সেটাকে আমাদেরকে মূল আইন হিসেবে ধরতে হবে। এবং পাশাপাশি এখন যেটা সেটা হচ্ছে 2013 সালে আমাদের যেটা শিশু আইন করা হয়েছে, এই দুটোকে মিলিয়েই মানে বিবেচনা করতে হবে যে একটা চুক্তি করার ব্যাপারে যদি আমাকে কম্পিটেন্সি অর্জন করতে হয়, তাহলে প্রথম যে কন্ডিশনটার কথা বলা হচ্ছে যে সাবালক হতে হবে তিনি যে আইনের অধীনে বলতে এখানে যেহেতু মেজরিটি অ্যাক্ট, এটা মানে দেশের একটা প্রচলিত আইন, সবার জন্য প্রযোজ্য। তো স্বাভাবিকভাবে আইনের যে এখানে যে সেকশন 11-এর যে শর্তটা, সেই শর্তটা এখানে পূরণ হয়ে যাচ্ছে। তো শর্তটা যেহেতু পূরণ হয়ে যাচ্ছে, এখানে আমরা যেটা এখন ধরে নিতে পারি সেটা হচ্ছে যে এই সাবালকত্ব আইনের বিধান অনুযায়ী এই সাবালক হিসেবে মানে যেভাবে বলা হচ্ছে 18 বছর, আর যদি আদালত কর্তৃক 18 বছরের আগেই যদি আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 21 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সাবালকত্ব অর্জন করার জন্য। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, বলা হচ্ছে যে চুক্তি করতে গেলে আপনাকে সাবালক হতে হবে। ঠিক আছে,
এই 10 এবং 11 ধারা যে দুটো ধারায় আমরা দেখলাম, 10 ধারায় বলতে বলা হয় এক কথায় একটা ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে যে চুক্তি করার ব্যাপারে পক্ষদেরকে চুক্তি করার সক্ষমতা থাকতে হবে, আইনানুগভাবে সক্ষমতা থাকতে হবে। আর 11 ধারায় এসে আমরা যেটা পাচ্ছি যে সক্ষমতা ক্রাইটেরিয়াটা কি হবে, বলা হচ্ছে সাবালক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং কোন আইন দ্বারা তিনি চুক্তি করার ব্যাপারে অযোগ্য হিসেবে এখনো সাব্যস্ত হন না, এরকম হতে হবে। আচ্ছা, এখন মনে করেন এখানে বলা হচ্ছে যে নাবালক এই চুক্তি করতে গেলে এই হতে হবে, এই যোগ্যতা থাকতে হবে। এখন পরিস্থিতি যদি এমন হয় যে কেউ একজন হয়তো তার বয়সের ব্যাপারটা হয়তো সে এই বিভ্রান্তির মধ্যে থাকতে পারে, অথবা সে হয়তো নিজে থেকে ইচ্ছে করে গোপন করেই বয়সের ব্যাপারটা গোপন করে গেল। কারণ 18 বছর আর 21 বছর মানে খুব একটা বেশি তফাৎ থাকে না, 18 বছর 21 বছর যেটাই হোক। তো দেখা যাবে যে 15-16 বছর বা 12-14 বছর বয়স থেকে মানে মানে মানুষের যে একটা মানে ট্রান্সফরমেশন যেটা হয়, সে মানে ট্রান্সফরমেশনটা 18, 21, 20, 22 বছর পর্যন্ত সেটা বোঝা যায় না। যে অনেক 20-22 বছরের মানে লোক মানে ছেলে পেলেকেও 14-15 বছরের ছেলে পেলে মনে হয়, আবার অনেক 14 বছরের ছেলে পেলেদেরকেও দেখা যাবে যে দেখতে দৈহিক গঠনের কারণে অনেক বেশি বয়স্ক মনে হয়। তা এখন মনে করেন এইরকম একজন কারোর সাথে আপনার একটা চুক্তি হয়ে গেল, সে হয়তো আপনাকে বয়সের ব্যাপারটা সে নিজে থেকে ইচ্ছে করে গোপন করে রাখলো, অথবা বয়সের ব্যাপারটার ব্যাপারে সে নিজেও হয়তো বিভ্রান্তির মধ্যে ছিল, বা সে জানতো না যে সে নাবালক, সে কারো আপনার সাথে এই ধরনের কোনো চুক্তিতে যেতে পারবে না। এখন এই ধরনের একটা চুক্তি হয়ে গেল, যদি এই ধরনের একটা চুক্তি হয়ে যায় তাহলে ওই চুক্তিটার ভবিষ্যৎটা কি হবে, পরিণতিটা কি হবে? কারণ আমাকে কিন্তু এখানে এই 10 এবং 11 ধারায় এখন পর্যন্ত আমরা যেটা পেলাম সেখানে কোথাও বলা হচ্ছে যে এই যোগ্যতা থাকতে হবে, কিন্তু কোন অযোগ্য ব্যক্তি যদি এই কাজ করে ফেলে তাহলে কি হবে, সে কথা কিন্তু এখানে 10 এবং 11 ধারা কোথাও কিন্তু বলা নেই। আছে? পাচ্ছি না তো আমরা, মানে এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যেটা আমরা পেলাম আলোচনার মধ্যে, সেখানে কি মানে সেখানে এই বিষয়টা তো আমাদের আসছে না যে এই ধরনের কেউ কোনো চুক্তি করতে পারবে না, এই কথাও বলছে না, বা চুক্তি করে ফেললে কি হবে সেটাও বলা হচ্ছে এখানে সুস্পষ্টভাবে কোনো কিছু বলা নেই। শুধু একটা ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হলো, বা একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হচ্ছে যে এই 3টা কন্ডিশন ফুলফিল হলেই তিনি একজন কম্পিটেন্ট ব্যক্তি হিসেবে বিবেচ্য হবেন চুক্তি করার ব্যাপারে। এখন ইনকম্পিটেন্ট কারোর সাথে যদি এই ধরনের চুক্তি হয়ে যায় তাহলে সেই চুক্তির ভবিষ্যৎটা কি হবে, বা সেই চুক্তিটাকে কিভাবে এটার ফেটটা নির্ধারণ করা হবে, ওই চুক্তির ভবিষ্যৎটা কিভাবে নির্ধারণ করা হবে, কি চুক্তি হিসেবে সাব্যস্ত করা হবে সেটাকে। আচ্ছা, আমরা দেখেন এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল, অর্থাৎ আইনানুগভাবে বলবৎযোগ্য হতে হবে, তাই তো? এখন আইনানুগভাবে বলবৎযোগ্য হওয়ার ক্ষেত্রে প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আইনানুগভাবে সক্ষম হতে হবে চুক্তি করার ব্যাপারে, লিগ্যাল কম্পিটেন্সি থাকতে হবে। লিগ্যাল কম্পিটেন্সির মধ্যে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বলা হচ্ছে যে সাবালক হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, চুক্তি করার ব্যাপারে তিনি কোনো আইন দ্বারা অযোগ্য হিসেবে ঘোষিত হন নাই বা বিবেচিত হন নাই, এরকম হতে হবে। এইভাবেই তো পাচ্ছি জিনিসটা। এখন এই ধরনের পরিস্থিতির যদি উদ্ভব হয়, দেখা গেল যে কারোর সাথে ভুল করে হোক, জেনে শুনে হোক, ইচ্ছে করে হোক, বা সে হয়তো আমাকে হয়তো কোনোভাবে সে মানে একটা জটিলতার মধ্যে ফেলে দিল যে এই ধরনের একটা কাজ করে বসি। এখন চুক্তিটা যেটা হয়ে গেছে সেই চুক্তিটাকে আমি এখন মানে কোন ক্রাইটেরিয়ার মধ্যে ফেলবো, আমি এটাকে আমি চুক্তিটাকে কি আমি বৈধ চুক্তি হিসেবে ধরতে পারবো নাকি আর কিভাবে ধরতে পারবো এটাকে? আমরা 2 নম্বর ধারাতে যে ডেফিনেশন গুলো আছে আপনাদের, সেই ডেফিনেশনের মধ্যে জি
ABCDEFG তে যখন যাবেন সেখানে একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনটাতে বলা হচ্ছে এরকম: এগ্রিমেন্ট নট এনফোর্সিবল বাই ল ইজ সেড টু বি ভয়েড। অর্থাৎ এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ কল্ড কন্ট্রাক্ট। এর বিপরীতে গিয়ে বলা হচ্ছে এগ্রিমেন্ট নট এনফোর্সিবল বাই ল, বলা হচ্ছে যে ওইটা ভয়েড, অবৈধ। ভ্যালিড, ইরেগুলার, ভয়েড, তিনটা জিনিস বোধহয় আপনারা ইতিমধ্যে হয়তো পেয়ে থাকতে পারেন মুসলিম আইনের মধ্যে, বিশেষ করে ম্যারেজের মধ্যে। বৈধ, অনিয়মিত এবং অবৈধ। স্যার এটা অবৈধ হবে। বৈধ ভ্যালিড, ইরেগুলার অনিয়মিত যেটাকে রেগুলারাইজ করা যাবে, আর ভয়েড সম্পূর্ণরূপে অবৈধ, এটাকে জায়েজ করার কোনো সুযোগ হয়তো থাকবে না। মানে ব্যতিক্রম অবস্থা বাদ দিলে ইন জেনারেলি সেটাকে জায়েজ করার কোনো সুযোগ থাকবে না। তো এখানে যেটা বলা হচ্ছে এগ্রিমেন্ট, যে এগ্রিমেন্টটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না বা আইন দ্বারা বলবৎযোগ্য করা যাবে না সেটাকে ভয়েড হিসেবে, ভয়েড এগ্রিমেন্ট বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচনা করা হবে বা বলা হবে। এরপরে গিয়ে আইতে, 2I তে, GHI তে গিয়ে যেটা বলা হচ্ছে, এটা আমরা এটাতে পাচ্ছি আমরা ভয়েড বা সম্পূর্ণরূপে অবৈধ, ওই মানে আইন দ্বারা বলবৎযোগ্য না হলে সেটা অবৈধ চুক্তি হিসেবে বিবেচ্য হবে, ভয়েড এগ্রিমেন্ট হিসেবে বিবেচ্য হবে বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে বিবেচ্য হবে। আর আইতে গিয়ে যে বিষয়টা বলা হচ্ছে যে একটা চুক্তি যখন হয়ে যাওয়ার পরে চুক্তির যারা পক্ষ থাকবেন, দুই পক্ষ থাকলে দুপক্ষ বা একাধিক পক্ষ থাকলে একাধিক পক্ষ, চুক্তির পক্ষদের মধ্যে কেউ বলছেন চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য, আর অপর পক্ষ বলছেন, অর্থাৎ যারা বলছেন না যে এটা আইনানুগভাবে বলবৎযোগ্য তারা বলছেন যে এই চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য হবে না। তখন বলা হচ্ছে যে ওই ধরনের চুক্তিগুলোকে ভয়েডেবল, ভয়েড বলা হচ্ছে না, ভয়েডেবল, বাতিল যোগ্য। ভয়েড হলে সেটা সরাসরি বাতিল, আর এটাতে এসে বলা হচ্ছে এক পক্ষের দৃষ্টিতে চুক্তিটা বলবৎযোগ্য, আরেক পক্ষের দৃষ্টিতে বলা হচ্ছে যে চুক্তিটা বলবৎযোগ্য না। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই চুক্তিটাকে বাতিলযোগ্য চুক্তি হিসেবে বিবেচনা করা হবে। বাতিলযোগ্য বলতে বাতিল, সরাসরি বাতিল, এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। আর বাতিলযোগ্য বলতে এখানে বাতিলযোগ্য শব্দটার মধ্যে আমরা একটা যেটা ইন্ডিকেশন যেটা পাই বা যেটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে কিছু একটা করার সুযোগ আছে। সরাসরি বাতিল বলা হচ্ছে না, বাতিলযোগ্য বলা হচ্ছে। এক পক্ষ বলছেন চুক্তিটা আইনানুগ, আরেক পক্ষ বলছেন যে না চুক্তিটা আইনানুগ হয়নি, এটা আইনানুগভাবে বলবৎ করা যাবে না। দুই পক্ষের যখন এরকম বিপরীতধর্মী অবস্থান যখন থাকবে তখন ওই চুক্তিটাকে বলা হচ্ছে যে ভয়েডেবল বা বাতিলযোগ্য। এখন যে পক্ষ বলছেন যে চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য না, ওই পক্ষই যদি বলেন যে ঠিক আছে চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য না, এটা বাতিলযোগ্য চুক্তি, কিন্তু আমরা চাচ্ছি চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য না হলেও এই চুক্তিটাকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি, বা চুক্তিটা আমরা যে কাজের জন্য করেছি সেই কাজটা বা চুক্তিটা আমরা এটার পারফরমেন্সটা আমরা কমপ্লিট করতে চাচ্ছি, চুক্তিটা আমরা মানে শেষ করতে চাচ্ছি, এটাকে বৈধ হিসেবে ধরে নিয়ে এটাকে আমরা প্রসিড করতে চাচ্ছি। অর্থাৎ এক পক্ষের ইচ্ছের উপর চুক্তিটার ফেটটা ডিসাইড করার একটা এখানে ক্ষেত্র রয়ে গেছে বা সুযোগ রয়ে গেছে, যে ওই পক্ষ যদি কোঅপারেট করে তাহলে চুক্তিটা বৈধ হয়ে যাবে, আর ওই পক্ষ যদি তাদের স্ট্যান্ডের উপর যদি তারা স্টিক থাকে যে না এটা এই কারণে এটা এই চুক্তিটা অবৈধ হয়েছে বা ইরেগুলার হয়েছে, এখানে এই কারণ এই ক্রাইটেরিয়া গুলো যেগুলো ফুলফিল হওয়ার কথা আইনানুগভাবে বলবৎযোগ্য হওয়ার জন্য সেই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়নি, সুতরাং এখন আমি এই চুক্তিটা মানি না, এই চুক্তিটা বাতিল হবে।
তিনি যদি আবার বলেন যে না ঠিক আছে আমি এটা বাতিলযোগ্য হলেও আমি এখন মেনে নিচ্ছি, বাতিলযোগ্য শব্দটা ব্যবহার করার পেছনে কারণটা হচ্ছে এটাই, অর্থাৎ এটাকে মেনে নিয়ে জায়েজ করে নেওয়ার সুযোগ থাকবে। আবার যদি বলে যে না আমি এটা এটাতে দূষিত হয়ে গেছে, এটা ইলিগ্যালিটি ঢুকে গেছে, এটা করার এই কারণে এই চুক্তিটা আইনানুগভাবে বলবৎযোগ্য হবে না, সুতরাং এটা আমি মানবো না, এটার পারফরমেন্সও আমি করব না, এটা আমি বাতিল চাই, তাহলে সেক্ষেত্রে হয়তো সেটা বাতিলের দিকে চলে যাবে। তাহলে একটা ভয়েড, আরেকটা হচ্ছে ভয়েডেবল। আচ্ছা, এখন যে প্রশ্নটাতে আমরা ছিলাম সেখানে আমরা আবার ব্যাক করি যে এই ধরনের একটা পরিস্থিতির উদ্ভব হলো যে নাবালক যে সে বলছে সরি যে কোনো একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির চুক্তি হলো যার মধ্যে একজন দেখা যাচ্ছে যে নাবালক। এখন এই নাবালকের চুক্তিটা যেখানে এক পক্ষ নাবালক, এই চুক্তিটার ফেটটা কি হবে বা পরিণতিটা কি হবে? এটা কি সরাসরি ভয়েড হিসেবে বিবেচিত হবে, নাকি এটা যদি ওই নাবালক যদি বলে যে না এটা যেভাবে হোক আমি এই চুক্তিটা করেছি, বা আমি যখন চুক্তি করেছিলাম তখন হয়তো নাবালক ছিলাম, এর পরবর্তীতে আমি বয়স যখন 18 বছর বা 21 বছর পার হয়ে গেছে আমি সাবালকত্ব অর্জন করেছি, এখন আমি ওই চুক্তি যেভাবে করেছিলাম সেভাবে আমি মেনে নিচ্ছি। অথবা সে যদি বলে যে না আমি এটা যখন করেছিলাম ভুল করেছিলাম, জেনে হোক না জেনে হোক ভুল করেছিলাম, এটা আমি এখন মানব না। অর্থাৎ তার ইচ্ছা অনিচ্ছা এখানে অ্যাপ্লাই করার সে সুযোগ পাবে কিনা, বা এটাকে ভয়েডেবল হিসেবে এই চুক্তিটা বিবেচ্য হবে কিনা, ভয়েড হিসেবে বিবেচ্য হবে নাকি ভয়েডেবল হিসেবে বিবেচ্য হবে। অর্থাৎ ভয়েড হলে আর কোনো প্রশ্ন নাই, সরাসরি বাতিল, এটাকে আর জায়েজ করার কোনো সুযোগ থাকবে না। আর ভয়েডেবল হলে সেটাকে লিগ্যালাইজ করার, এটাকে জায়েজ করার একটা সুযোগ থেকে থাকে। আচ্ছা, এই প্রশ্নটার সমাধানটা এসছে 1903 সালে মুহুরী ভার্সেস ধর্মদাস ঘোষ মামলায়। নাবালকের চুক্তির আইনগত ফলাফল একটা অনুসরণীয় মামলার নজিরের আলোকে আলোচনা করার বোধহয় একটা প্রশ্ন, কমন প্রশ্ন হিসেবে বোধহয় আসে পরীক্ষায়। এই মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস ঘোষ, এই মামলাটার ঘটনাটা ছিল এরকম, এই মামলার যিনি বাদী ছিলেন তিনি ছিলেন নাবালক। নাবালক থাকা অবস্থায় তিনি করেছেন কি, মামলার যিনি বিবাদী ধর্মদাস ঘোষ, তার কাছ থেকে তিনি সম্পত্তি বন্ধক রেখে 20,000 টাকা ঋণ নেওয়ার একটা চুক্তি করেছিলেন, এবং সেখান থেকে তিনি অর্ধেক টাকার মতো তিনি নিয়েও নিয়েছিলেন। টাকাটা একসাথে নেবেন না, পার্ট পার্ট নেবেন, সেই হিসেবে চুক্তি ছিল। সেখান থেকে অর্ধেক টাকা নিয়ে নিয়েছেন সম্পত্তি বন্ধক রেখে কে, মুহুরী বিবি। এবং তিনি যখন এই চুক্তিটা করছেন, এই সম্পত্তি বন্ধক রেখে ঋণ নেওয়ার যে চুক্তি, ওই সময় তিনি ছিলেন নাবালক। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পরবর্তীতে যখন শেষ করি তারপরে প্রশ্নটা করেন, তাহলে আমি ফ্লোটা নষ্ট হয়ে যাবে, শেষ করে দিই। পরবর্তীতে যখন এটা দেখা গেল যে এটা নিয়ে যখন প্রশ্ন উঠলো, তখন মুহুরী বিবি নিজেই, তিনি নাবালক থাকা অবস্থায় তিনি, এখানে বিষয়টা ছিল তিনি তার বয়সের বিষয়টা গোপন করেছিলেন, গোপন করে তিনি এই চুক্তি করে ঋণ নিয়েছিলেন। ঋণ নেওয়ার পর পরবর্তীতে যখন এটা তার বয়সের বিষয়টা যখন প্রকাশ হলো, তখন এই মুহুরী বিবি নিজে গিয়ে আদালতে শরণাপন্ন হলেন। তিনি গিয়ে মামলা করছেন যে আমি যে চুক্তিটা করেছিলাম এই ঋণ নেওয়ার জন্য, সেই চুক্তিটা আমি নাবালক থাকা অবস্থায় করেছিলাম, সুতরাং এই চুক্তিটা অবৈধ চুক্তি, যেহেতু আমি চুক্তি করার ব্যাপারে আইনানুগভাবে সক্ষম ছিলাম না, সুতরাং আমার এই চুক্তিটা
বাতিল করা হোক সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারার বিধান অনুযায়ী। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যখন আপনারা যাবেন সেখানে দেখবেন 39 ধারায় ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, কিভাবে একটা এই ধরনের চুক্তি দলিল বাতিল করার জন্য আদালতের প্রতিকার চাওয়া যাবে সে বিষয়টা পাবেন। তো এখানে স্বাভাবিকভাবে এখন আদালতের কাছে যখন বিবেচনার মানে প্রশ্ন আসলো যে এই চুক্তিটা কি চুক্তি হিসেবে বিবেচনা করা হবে, এটা কি ভয়েড হিসেবে বিবেচনা করা হবে নাকি ভয়েডেবল হিসেবে বিবেচনা করা হবে। কারণটা আসছে সেকশন 39-এ গেলে আপনারা যেটা পাবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারাতে, সেখানে ভয়েড এবং ভয়েডেবল দুই ধরনের আপনার চুক্তি দলিল কথাই বলা আছে। ভয়েড এবং ভয়েডেবল যে কোনো ধরনের এই চুক্তি দলিল যেটা ভয়েড বা ভয়েডেবল হিসেবে বিবেচ্য হবে, ওই ধরনের চুক্তি বা দলিল বাতিলের জন্য আদালতে গিয়ে প্রতিকার চাওয়া যাবে, চাওয়ার কথা 39 ধারাতে বলা আছে। তো স্বাভাবিকভাবে আদালতের সামনে যখন এটা প্রশ্ন আসলো যেটা কি এই ধরনের নাবালক ব্যক্তি যে চুক্তি করলো এই চুক্তিটা কি ভয়েড হিসেবে বিবেচনা করা হবে নাকি এটাকে ভয়েডেবল হিসেবে বিবেচনা করা হবে, যাতে করে তিনি সাবালক হলে ওই চুক্তি তার উপর বলবৎ করা যায় বা তাকে ওই চুক্তির বাধ্যবাধকতার আওতায় আনা যায়। ঠিক আছে, তো তখনকার প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালত বলতে যেটা ছিল সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তখনকার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বলতে কিছু ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে প্রিভি কাউন্সিল, সেটাকে বলা হতো প্রিভি কাউন্সিল, PRIVY, প্রিভি কাউন্সিল। বিলেতে ইংল্যান্ডে বসতো এই প্রিভি কাউন্সিলে উচ্চ বিচারিক ফোরাম হিসেবে যখন এই বিষয়টা গেল, এই মামলাটা গেল, তখন প্রিভি কাউন্সিলই, কারণ সর্বোচ্চ ফোরাম থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটাই আইন হিসেবে বিবেচ্য হবে, এর আগে আপনাদের বলেছিলাম। এবং বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই ফাইনাল। তো তখনকার প্রেক্ষাপটে প্রিভি কাউন্সিল হচ্ছে অ্যাবাভ অল, সর্ব উপরের মানে বিচারিক কর্তৃপক্ষ, সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে সিদ্ধান্ত দিল যে না, এ ধরনের নাবালক যদি কারোর সাথে কোনো চুক্তি করে থাকে তাহলে সেই চুক্তিটা কমপ্লিটলি ভয়েড বা অবৈধ হিসেবে বা বাতিল হিসেবে বিবেচ্য হবে, অর্থাৎ এটাকে কোনোভাবে আর জায়েজ করার সুযোগ থাকবে না, এটা শুরু থেকেই বাতিল। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আপনাদের মধ্যে কেউ যদি ব্যাংকার থেকে থাকেন, বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করেন যে আমি যদি এই ধরনের একটা পরিস্থিতিতে জড়িয়ে পড়ি, তাহলে এই যে টাকাটা যে আমি তাকে লোন দিলাম, আমার এই টাকাটা কি মাইর যাবে বা এই টাকাটা কি পানিতে চলে যাবে? কারণ চুক্তি তো বাতিল, আদালত সাব্যস্ত করে দিয়েছেন, তাহলে আমার এই টাকাটা কি হবে? টাকাটা আমি কিভাবে উদ্ধার করব? যে টাকাটা তাকে যে মানে ঋণ হিসেবে দিয়েছিলাম, কারণ নাবালকের বিরুদ্ধে তো আর আমি চুক্তি যেহেতু বাতিল হয়ে গেছে, এখন আমি তো আর কোনো প্রতিকার পাওয়ার মানে আর কোনো তো সুযোগ থাকবে না। টাকাটাও সে সময় মতো টাকা না দিলে আমি তো তাকে আর ধরতে পারবো না, তাকে ধরার কোনো সুযোগ নেই, কারণ আদালত বলে দিয়েছে চুক্তি বাতিল। চুক্তি যেহেতু শুরু থেকেই যেহেতু বাতিল, বিসমিল্লাহ যেহেতু শেষ, তো সুতরাং এটার উপর ভিত্তি করে তো আর কোনো অধিকার বা প্রতিকার কোনোটাই পাওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা, সেটা একটু পরে আসছি, সেই একই প্রশ্নটাতে আবার আসবো, এবং এই একই মামলাতে ওই বিষয়টারও সিদ্ধান্ত হয়েছিল। আচ্ছা, এখন একটা বিষয় এখানে, যে বিষয়টা এই মামলার প্রেক্ষাপটে পরবর্তীতে আরো বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমেও যেটা এসছে, যে এই ধরনের ধরে নিলাম নাবালক যেটা করছে, কারোর সাথে কোনো চুক্তি করছে, সেই চুক্তি শুরু থেকেই বাতিল বা ভয়েড হিসেবে বিবেচ্য হবে। তাহলে এখন উদাহরণ হিসেবে আমি ধরে নিলাম, যেমন মুসলিম আইনে বলা আছে নাবালক অবস্থায় বিবাহ করা যাবে অভিভাবকের সম্মতিতে। পুরুষ মহিলা দুজনেই যদি নাবালক হয়, দুজনের অভিভাবকের সম্মতিতে বিয়ে দেওয়ার সুযোগ আছে। আর পুরুষ যদি 15 বছর পার হয়ে যায় তাহলে তো সে তো নিজের সম্মতিতে দিবে, মহিলা যদি 15 বছরের নিচে থাকে তাহলে গার্জিয়ানের সম্মতি এখানে তার সম্মতি হিসেবে বিবেচ্য হবে।
তাই তো? তাহলে এখন এই বিয়ে কি জায়েজ হবে না নাকি না জায়েজ হবে? কারণ মুসলিম ম্যারেজ ইজ অলসো এ সিভিল কন্ট্রাক্ট, নিশ্চয়ই পড়া আলোচনা করা হয়েছে। মনে হচ্ছে বলে তো মক্কেলকে সমাধান দিতে গেলে তো মনে হচ্ছে বলে তো মক্কেল তো পালাবে। ট্রিটমেন্ট ভুল হোক শুদ্ধ হোক, ট্রিটমেন্ট দিয়ে দিতে হবে, পরেরটা পরে দেখা যাবে। জায়েজ হবে তো, কারণ ওখানে বলা আছে না জায়েজ হবে। অবশ্যই জায়েজ হবে। আচ্ছা জায়েজ হবে, জায়েজ হবে তো বলা আছে যেহেতু জায়েজ হবে। আচ্ছা ওই এক্সাম্পলটা দেয় প্রেক্ষাপটে বলি, এবং পাশাপাশি পরবর্তীতে এই যে মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস মামলার যে ওই মামলাতে এবং পরবর্তীতে আরো বিভিন্ন মামলাতে যেটা এস্টাবলিশড হয়ে গেছে এখন, এবং আরেকটা বিষয় যেটা চুক্তি আইনের মধ্যেও আছে, এই সবগুলো বিষয়কে সামনে রেখে যেটা বলা আছে বা যেটা বলা হচ্ছে যে এই চুক্তি করার কারণে যদি দেখা যায় যে ওই চুক্তিতে বার্ডেনটা বেশি নাবালকের উপর এসে পড়বে, মানে চুক্তিটা তার জন্য বার্ডেন হয়ে যাবে, তার জন্য ওখানে কোনো ধরনের অব্লিগেশন তার উপর পড়ে যাচ্ছে। যেমন এই মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস ঘোষের মামলায় যেটা দেখতে পাচ্ছি, বা যেটা আমরা মানে মামলার ঘটনা যেটা ছিল, সে নাবালক থাকা অবস্থায় নিজের সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছে, তাহলে ঋণের এখানে একটা ঋণের দায় তার উপর এসে পড়েছে। এই ধরনের বার্ডেন তৈরি হওয়ার প্রেক্ষাপট যদি থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ধরনের কোন চুক্তি নাবালকের উপর চাপানো যাবে না, এটা ভয়েড হিসেবে বিবেচ্য হবে। কিন্তু যদি দেখা যায় এমন কোন চুক্তি যেটা হয়তো নাবালক নিজে করেছে, অথবা তার পক্ষ হয়ে তার গার্ডিয়ান বা অন্য কেউ করেছে তার বেনিফিটের জন্য, এটা কমপ্লিটলি শুধুমাত্র তার বেনিফিটের জন্য করা হয়েছে, এই ধরনের বেনিফিশিয়াল কন্ট্রাক্ট যদি হয় যেটাতে তার জন্য শুধুই বেনিফিট, এবার বিয়েরটা চিন্তা করেন এখানে বেনিফিট ছাড়া আর কিছু আছে কিনা। বেনিফিশিয়াল কন্ট্রাক্ট যদি হয়, বলা হচ্ছে যে এ ধরনের বেনিফিশিয়াল কন্ট্রাক্ট এক পক্ষ যদি নাবালক থাকেও, তারপরও এটা পুরোপুরি ভয়েড হবে না। এবং এইটার একটা এক্সাম্পল এই চুক্তি আইনের মধ্যেও পাওয়া যাবে, একেবারে ৬৮ ধারাতে গেলে। আমরা যখন আমাদের আলোচনাটা যখন সামনের দিকে যাবে, আমরা এই যে বিষয়গুলো আমরা আমাদের আলোচনার মধ্যে আসবে, একটা চুক্তি হওয়া প্রেক্ষাপটে, একটা চুক্তি করার প্রেক্ষাপটে, অর্থাৎ চুক্তি করার প্রেক্ষাপটে বলতে গেলে এখানে আনুষ্ঠানিকভাবে চুক্তি করার প্রেক্ষাপটে, ফর্মালি যদি কেউ কারোর সাথে চুক্তি করতে যায়, তা আমাদের আলোচনা যখন সামনের দিকে যাবে, তখন ওই সামনের দিকে যাওয়ার পরে আমরা একটা বিষয় আসবে আমাদের আলোচনায়, সেই বিষয়টার নাম হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, QUASI, প্রায় চুক্তি। অর্থাৎ দুই পক্ষের মধ্যে বা পক্ষগণের মধ্যে এমন কিছু লেনদেন, এমন কিছু ডিলিংস হয়ে গেছে যেটা আনুষ্ঠানিকভাবে চুক্তি করে করলে যেভাবে হতো, হয়তো দেখা যাচ্ছে যে কোন রকম আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই তাদের মধ্যে এই ডিলিংসটা হয়ে গেছে, কিন্তু ডিলিংসটা যেহেতু হয়ে গেছে, সেটার পরিপ্রেক্ষিতে এক পক্ষ বেনিফিটেড হবে, আরেক পক্ষ লুজার হবে, সেটা যাতে না হয় সেটাকেও আইনের কাঠামোর মধ্যে আনার জন্যই সেটাকে নাম দেওয়া হয়েছে কোয়াসি কন্ট্রাক্ট বা প্রায় চুক্তি। তো সেখানের মধ্যেই একটা বিষয় আমরা যেটা পাবো, এই ৬৮ ধারার যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা ওখানে আমাদের আলোচনায় আসবে, আবার ওইটা আমরা আবার তখন বিস্তারিত আলোচনা করব। আপাতত যেটা সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে নাবালক যখন কারোর সাথে কোনো চুক্তি করবে, সেটা ভয়েড যদি দেখা যায় যে এই চুক্তিটা তার জন্য একটা বার্ডেন হিসেবে বিবেচ্য হবে, কিন্তু চুক্তিটা যদি তার জন্য বেনিফিশিয়াল হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই ধরনের কোনো বেনিফিশিয়াল কন্ট্রাক্ট সেটা
নাবালক এক পক্ষ যদি নাবালক থাকেও সেটার কারণে চুক্তিটা পুরোপুরি ভয়েড হবে না। তো এক্সাম্পল হিসেবে যেটা বলা হচ্ছে 68 ধারাতে যেটা বলা আছে, সেখানে বলা হচ্ছে মানে চুক্তি করার ব্যাপারে সক্ষম নয় এরকম কোন ব্যক্তি, এভাবে বলা হচ্ছে চুক্তি করার ব্যাপারে সক্ষম না এরকম কোন ব্যক্তির বা কোন ব্যক্তি যার ভরণ পোষণের দায়িত্ব অন্য কারো উপর রয়েছে। শুধুমাত্র যে নাবালক হলে যে ভরণ পোষণের দায়িত্ব অন্য কারো উপর থাকবে তা না, অপ্রকৃতস্থ মানসিকভাবে অপ্রকৃতস্থ হলেও কিন্তু অভিভাবকের প্রয়োজনীয়তা আসে বা অভিভাবকত্বের প্রয়োজনীয়তা আসে। তো এখানে সেই জন্য পার্টিকুলারলি নাবালক শব্দ ব্যবহার করা হয়নি, সেই পার্টিকুলারলি অপ্রকৃতস্থ বা পাগল এ ধরনের কোনো স্পেসিফিক টার্ম ইউজ না করে ক্লিয়ার কাট যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে চুক্তি করার ব্যাপারে সক্ষম না এরকম যে কোনো ব্যক্তি অথবা যার ভরণ পোষণের দায়িত্ব অন্য কারো উপর রয়েছে, যে নিজের ভরণ পোষণ নিজে করতে পারছে না। তখন বলা হচ্ছে যে কোন ব্যক্তি ওই ব্যক্তিটার যার নিজের ভরণ পোষণ নিজে করতে পারছে না বা যে চুক্তি করার ব্যাপারে এই মুহূর্তে আইনানুগভাবে সক্ষম না, ওই ব্যক্তির সাথে এই ব্যক্তির চুক্তিতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ওই অবস্থায় এই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তিনি ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে যে তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস লাগবে সবগুলো জিনিস তাকে সাপ্লাই দিয়েছে, সবগুলো জিনিস তিনি তাকে সাপ্লাই দিয়ে গেছেন, অর্থাৎ তার দেখভাল করেছেন, তাকে লালন পালন করেছেন সম্পূর্ণ নিজ থেকে। এবং এটা ওই মুহূর্তে তার সাথে চুক্তিতে যাওয়ার কোনো সুযোগ ছিল না যে তোমাকে আমি লালন পালন করব, ভরণ পোষণ দিব, তোমার এই করব, সবকিছু করব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো বা এটার বিনিময় হিসেবে তুমি আমাকে কি দিবে, এ ধরনের কোনো চুক্তি করার তার সাথে ওই সময় তার সাথে চুক্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু ওই অবস্থায়ও তিনি এটা করে গেছেন তার জন্য। তো করে যে গেছেন, এখন তার এই করে যাওয়ার ফলাফলটা কি হবে, এই ফলাফলটার কথাই এখানে বলা হচ্ছে 68 ধারাতে, যে এই ধরনের নাবালক বা নাবালক অটোমেটিক্যালি এখানের মধ্যে চলে আসবে আইনের ল্যাঙ্গুয়েজের কারণে। ওই ধরনের ব্যক্তির জন্য বা ব্যক্তির বেনিফিটের জন্য, কল্যাণের জন্য যিনি তার জীবন ধারণের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তাকে সরবরাহ করবেন, তিনি ওই সরবরাহ করার বিপরীতে তার যা পাওনা হবে তার পাওনাটা তিনি তার ওই ব্যক্তির যদি কোনো বিষয় সম্পত্তি থেকে থাকে তাহলে সেই বিষয় সম্পত্তি থেকে আদায় করতে পারবেন, অথবা যদি দেখা যায় যে তিনি সাবালক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, সেক্ষেত্রে সাবালক হওয়া পর্যন্ত অপেক্ষা করে সাবালক হওয়ার পর এবার তার কাছ থেকে বলতে পারবেন যে তুমি এবার এখন তুমি এটা আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দাও বা আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দাও। তুমি নাবালক থাকা অবস্থায় বা তুমি অপ্রকৃতস্থ থাকা অবস্থায় বা তুমি যখন নিজেকে নিজে মেনটেন করার মতো অবস্থায় ছিলে না, তখন আমি তোমাকে এইভাবে তোমার মেনটেনেন্স করে গেছি, এইভাবে তোমাকে ভরণ পোষণ করে গেছি, এইভাবে তোমাকে লালন পালন করে গেছি। এটা আমি এমনি এমনি করি নাই, ওই সময় না করলে তোমার হয়তো বেঁচে থাকাটা কষ্টকর হইতো, করছি, এখন তোমার বিষয় সম্পত্তি আছে, সেখান থেকে আমি এটা ফেরত পাবো। অর্থাৎ ব্যাপারটা যদি এরকম হয় যে ওই নাবালকের ওই ব্যক্তির ওই আইনানুগভাবে যিনি চুক্তি করার সক্ষম না ওই ব্যক্তির তিনি হয়তো তত্ত্বাবধান করছেন বা গার্ডিয়ান হিসেবে তাকে টেক কেয়ার করছেন, এবং ওই ব্যক্তির কিছু বিষয় সম্পত্তি আছে, যাকে টেক কেয়ার করছেন তার কিছু বিষয় সম্পত্তি আছে যেটা তিনি পরিচালনা করেন। এখানে যেটা বলা হচ্ছে তিনি নিজে থেকেই তার ওই সম্পত্তি থেকে এটা আদায় করে নিতে পারবেন, অথবা পরবর্তীতে সে সাবালক হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, সাবালক হওয়ার পর এবার তার কাছ থেকে আইনানুগ প্রক্রিয়ায় এটা দাবি করতে পারবেন বা আদায় করতে পারবেন। তাহলে বিষয়টা যেটা এখানে বলা হচ্ছে যে বার্ডেন যখন তৈরি হবে ওই ধরনের কোন চুক্তিতে কোনো ব্যক্তি যদি নাবালক থাকা অবস্থায় চুক্তি করে সেই চুক্তি ভয়েড হিসেবে বিবেচ্য হবে, এবং ওই
মানে চুক্তির যে মানে লাইবিলিটি যেটা তার উপর আসবে, সেই লাইবিলিটির জন্য তাকে এখানে কোনোভাবেই মানে তার উপর ওই লাইবিলিটি ইম্পোজ করা যাবে না। কিন্তু চুক্তিটা যদি হয় বা তার সাথে যে লেনদেনটা, যে ডিলটা হচ্ছে, সেটা যদি হয় যে দেখা যাচ্ছে যে তার বেনিফিটের জন্য করা হচ্ছে বা এটার দ্বারা সে বেনিফিটেড হচ্ছে কোনো না কোনো ভাবে, সেক্ষেত্রে বলা হচ্ছে সে নাবালক থাকা অবস্থায়ও যদি এই ধরনের চুক্তি আবদ্ধ হয়, চুক্তির মাধ্যমে হোক বা চুক্তি ছাড়া, যেটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা বললাম যে কোয়াসি কন্ট্রাক্ট বা প্রায় চুক্তি, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলস যখন আলোচনা করব সেখানে পাবো। এ ধরনের কোনো প্রেক্ষাপটও যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে যেহেতু বেনিফিটেড হচ্ছে, সুতরাং এটা একেবারে ভয়েড হবে না। এটা মেবি হয়তো ফর দ্য টাইম বিং এটা ইরেগুলার থাকবে, পরবর্তীতে সে যখন সাবালক হবে এটা ভ্যালিড হিসেবে হয়ে যাবে, অথবা এটা শুরু থেকেই হয়তো ভ্যালিড হিসেবে বিবেচ্য হবে এই আইনের বিধিবিধানের কারণে, এবং এটার প্রোটেকশন থাকবে। সোজা কথা হচ্ছে তার সাথে যিনি চুক্তিতে যাবেন, ওই লিগালি ইনক্যাপেবল ব্যক্তির সাথে, অক্ষম ব্যক্তি, আইনানুগভাবে অক্ষম ব্যক্তির সাথে যিনি চুক্তিতে যাবেন, মোটামুটি তার একটা এখানে প্রোটেকশন থাকবে তার জন্য। আচ্ছা, এখন আবার একটু পেছনে যাই। যে ঘটনাটা আমরা পেলাম মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস ঘোষের মামলাতে, এবং যে প্রশ্নটা যেটা বলেছিলাম যে নাবালক থাকা অবস্থায় সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছে, এখন যিনি ঋণ দিয়েছেন বা বর্তমান প্রেক্ষাপটে যদি এরকম হয় যে আমার এই যে তাকে যে ঋণটা দিলাম, এখন আমার এই টাকার ভবিষ্যৎ কি, বা আমার এই পাওনা এইটা এই তাকে যে ঋণ দেওয়ার জিনিসটা, এটা ফেরত কিভাবে পাবো আমি, এটা ফেরত পাওয়ার ভবিষ্যৎ কি? কারণ এখানে বলে দেওয়া হচ্ছে যে নাবালকের সাথে যে চুক্তি, সেই চুক্তি শুরু থেকেই ভয়েড, অবৈধ। তো এখানে নাবালক যদি নিজে থেকে এটা না শেষ করে দিই, আমি শেষ করে দিই, তারপর প্রশ্নটা করেন। এখানে যে বিষয়টা ওই মামলাতেও যেটা ডিসকাস হয়েছে এবং পরবর্তীতে মামলার ফাইন্ডিংসে যেটা এসছে, এবং পরবর্তীতে আরো বিভিন্ন মামলা মোকদ্দমার প্রেক্ষাপটে যে জিনিসটা এসছে, সেটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ রেস্টিটিউশন। রেস্টিটিউশন মানে হচ্ছে পুনঃস্থাপন, পুনর্বহাল। অর্থাৎ বিষয়টা এরকম, ওই মামলাতেও যেটা হয়েছিল সেটা বলা হচ্ছে যে মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস, তাদের মধ্যে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটা ভয়েড। তাই এখন স্বাভাবিকভাবে ধর্মদাস বলছে যে তাহলে আমার টাকার কি হবে? সে আমার কাছ থেকে ইতিমধ্যে 20,000 টাকা নেওয়ার কথা ছিল, চুক্তি করেছে, তার মধ্যে সে 10,000 টাকার মতো নিয়ে গেছে আমার কাছ থেকে। 10,500 টাকা ছিল সম্ভবত, 10,500 টাকা নিয়ে গেছে। এখন আমার এই টাকাটার কি হবে? চুক্তি তো ভয়েড। চুক্তি যেহেতু ভয়েড, আমি তো তাকে আর এই মানে টাকাটা তার কাছ থেকে আইনানুগভাবে আদায় করার দিকে যেতে পারবো না। আইনানুগভাবে আদায় করা মানে মামলা, সে যদি আপোষে না দেয়, মামলা করে তার কাছ থেকে টাকাটা আদায় করা, তাহলে আমার এই টাকার ভবিষ্যৎটা কি হবে, এই টাকাটা কি হবে? তখন ওই মামলাতেও যেটা সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে যেটা এসছে যে চুক্তি যদি ভয়েড অথবা ভয়েডেবল হিসেবে সাব্যস্ত হয়ে যায়, যেটা আমরা সামনের দিকে যখন যাব 64-65 ধারাতেও আসবে, সেটা যখন কোনো একটা চুক্তি হলো, চুক্তি হওয়ার পর সেটা আইন আদালতের কাছে সেটা হয়তো ভয়েড হিসেবে সাব্যস্ত হতে পারে বা অথবা ভয়েডেবল হিসেবে সাব্যস্ত হতে পারে। ভয়েডেবল হলেও এটাকে দুই পক্ষ, এক পক্ষ বলছেন আমি এটা মানবই না, তাহলে এটা ভয়েডেবল, এটার পরিণতি শেষ। ভয়েড হলে ওখানে শুরু থেকেই শেষ এটা। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এ ধরনের কোনো ভয়েড বা ভয়েডেবল চুক্তির আওতায় কোনো এক পক্ষ যদি কোনোভাবে বেনিফিটেড হয় অপর পক্ষের কাছ থেকে, এবং তিনি আবার নিজে চুক্তিটা ভয়েড বা তার কারণেই চুক্তিটা ভয়েড বা ভয়েডেবল হিসেবে সাব্যস্ত করতে হচ্ছে, তিনি নিজে, মুহুরী বিবি ভার্সেস ধর্মদাস মামলাতে কিন্তু মুহুরী বিবির পক্ষে মামলাটা করা হয়েছিল যে আমি নাবালক থাকা অবস্থায় চুক্তিটা করেছিলাম, এই চুক্তি আমি মানি না, এটা অবৈধ চুক্তি। অথবা যদি তার পক্ষ থেকে এটা করা হয়ে থাকে, দাবি উত্থাপন করা হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে যিনি বেনিফিট নিয়েছেন তাকে, যার কাছ থেকে বেনিফিট নিয়েছেন তাকে সেটা ফেরত দিয়ে দিতে হবে, রেস্টিটিউট করে দিতে হবে, অর্থাৎ আগের জায়গায় ফেরত চলে যেতে হবে। চুক্তি করার আগে
যে অবস্থা সেই অবস্থায়, অর্থাৎ চুক্তি না হলে যেরকম লেনদেন হইতো না, কিছু হইতো না, ওই অবস্থায় ফেরত দিতে হবে, রেস্টিটিউট, আগের অবস্থা পুনর্বহাল করতে হবে, রেস্টিটিউট করতে হবে। ওখান থেকে এসছে ডক্ট্রিন অফ রেস্টিটিউশন, মানে যিনি বেনিফিট নেবেন তাকে সেটা ফেরত দিয়ে দিতে হবে। বলেন কি বলতে চাচ্ছেন, প্রশ্ন করতে চান? স্যার কোশ্চেনটা ছিল যে নাবালকের যদি চুক্তি হয় তাহলে তো সেটা শুরুতে ভয়েড, তাহলে কোনো নাবালক মানে মানুষ যদি তার মানে স্বার্থ উদ্ধার করার জন্য একটা চুক্তি করে থাকে, তখন তো এটা মানে ওর পক্ষেই আপনার আদালত সিদ্ধান্ত দিবে, সেক্ষেত্রে যে টাকা দিবে তার টাকাগুলো তো আপনার আর কোনো পাওয়ার কোনো মানে চান্স নাই। আমি সেক্ষেত্রে কি আপনাকে করবে? চান্স, আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তরটাই তো দিয়ে শেষ করলাম, শেষ করলাম তো ওইটা দিয়েই। অর্থাৎ ওটা যদি যেই সিদ্ধান্তটা এসছে সে চুক্তি ভয়েড, mutual ঠিক আছে, understanding হয়। ঠিক আছে, চুক্তি ভয়েড, চুক্তি অনুযায়ী আপনাকে আর কিছুই করতে হবে না, কিন্তু আপনি যে বেনিফিটটা নিয়েছেন ইতিমধ্যে সেটা ফেরত দিয়ে দেন। উত্তরটা আপনার মানে উত্তরটা বুঝতে পেরেছেন, আপনার উত্তরটা পেয়েছেন? স্যার অর্থাৎ আমার একটা question ছিল। আমি চুক্তি মানে ভয়েড হয়ে যাবে, এই ভয়েড চুক্তির সুযোগ নিয়ে আমি আবার আরেকজনের কাছ থেকে ইতিমধ্যে যেটা বেনিফিট নিয়ে ফেলেছি সেটাও হজম করে ফেলবো, সেটা হবে না। আচ্ছা আচ্ছা, এটাকে বলা আমার হয় একটা প্রশ্ন ছিল। ডক্ট্রিন অফ রেস্টিটিউশন, মানে এটাই যে তাকে তার জায়গায় রেস্টিটিউট করে দিতে হবে, অর্থাৎ আগের জায়গায় চলে যেতে হবে দুজনকে। চুক্তি না হলে যেরকম যে অবস্থানে থাকতো সেই অবস্থানে, অর্থাৎ যার টাকা তার পকেটে চলে যেতে হবে, আবার যার থেকে স্যার আমার বেনিফিট একটা নিয়েছেন তার question ছিল। যেই বেনিফিট নিয়ে থাক, যে ধরনের বেনিফিট হোক, সেটা টাকা হোক বা অন্য যে বেনিফিট হোক, মোটামুটি কথা তার বেনিফিটটা তাকে রিটার্ন দিয়ে দিতে হবে। স্যার রিটার্ন দেওয়ার তাহলে মতো যদি অবস্থা না থাকে তখন কি হবে? জি, রিটার্ন দেওয়ার মতো যদি অবস্থা না থাকে তখন সেক্ষেত্রে কি হবে? রিটার্ন দেওয়ার মতো অবস্থায় যদি না থাকে তখন সে যেটা হওয়ার সেটা হবে, সে সাবালক হওয়ার পরে তার বিরুদ্ধে মামলা হবে। সে সাবালক, এখন তো আমি হয়তো সে যতক্ষণ পর্যন্ত নাবালক আছে ততক্ষণ তার বিরুদ্ধে কিছু করতে পারছি না, কিন্তু যখন সাবালক হয়ে যাবে তখন তো তারা তো ধরতে পারবো। যখন চুক্তিটা হয় তখন তো সে নাবালক এবং Definitely. ডক্ট্রিন অফ ঠিক আছে, আমি যে যখন নাবালক ছিল তখন তার বিরুদ্ধে তো কোনো ক্লেম করছি না, এখন ক্লেম করতে পারছি না, কিন্তু যখন সে সাবালক হয়ে যাবে আমি তার বিরুদ্ধে কমপ্লেইন করতে পারবো। তো তার আমার বিরুদ্ধে করতে চুক্তিটা তো পারবো না। বয়েডি, চুক্তিটা তো স্যার বয়েডি এবং সে আমি চুক্তিতে বয়েড, আমি তো আর চুক্তির দিকে যাচ্ছি না, মানে চুক্তি অনুযায়ী আমি তার কাছে তার বিরুদ্ধে কোনো প্রতিকার চাচ্ছি না। আমি কি তার বিরুদ্ধে আর কোনো প্রতিকার চাইতে পারবো না? তো সেক্ষেত্রে স্যার ডকুমেন্টটা কি হবে, মানে কোন ডকুমেন্টের এগেইনস্টে আমি মামলাটা করব বা সাবালকের কাছে? আমার ডকুমেন্ট যেটা আছে সেটা নিয়েই হবে, যে এই ধরনের একটা চুক্তি হয়েছিল আমাদের মধ্যে, সে ওই সময় সে তার বয়স গোপন করেছিল, প্রতারণা করে আমার কাছে বয়সটা লুকিয়েছিল, লুকিয়ে আমার সাথে চুক্তি করে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে হজম করে ফেলছে। আমি তো এখন লুজার। ঠিক আছে, সে এখন পর্যন্ত এখনো সাবালক হয়, মানে সাবালক হওয়া পর্যন্ত আমি কিছু করতে পারছি না। সাবালক হওয়ার পর ওই যে ফাইনাল এরিয়া গিয়ে যখন তামাদি পড়বেন, তামাদি আইন যখন পড়বেন, সেই তামাদি আইনের মধ্যেই এটা পাবেন, এটার সলিউশনটা, যে এ ধরনের পরিস্থিতিতে আপনার এই যে অবস্থাটা, এই অবস্থাটা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার পর বা অবস্থাটা শেষ হয়ে যাওয়ার পরে গিয়ে আপনি কতদিন সময় পাবেন তার বিরুদ্ধে কি প্রতিকার চাওয়ার। প্রতিকার যেটা আছে সেটা সামনের দিকে যখন আমরা আলোচনা করব তখন সেটার মধ্যেও আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একেবারে কিছু না হলে তার বিরুদ্ধে তো তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইতে পারবো তো নাকি? আমার সাথে যে এই ধরনের একটা প্রতারণামূলক কাজ করে যে চুক্তি করলো সেটার জন্য ক্ষতিপূরণ চাইতে পারবো না? এখন আমি দেউলিয়া হয়ে গেলাম স্যার, তখন সেক্ষেত্রে আর কি হবে? বা আমি নাই, দেশে নাই, আমি দেউলিয়া হয়ে গেলাম অথবা আমি দেশেই নেই, তখন সেক্ষেত্রে আর মামলাটা প্রশ্ন আসতেছে না। আপনি দেউলিয়া হয়ে গেলে সেটার জন্য দেউলিয়া আইন আছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আর আপনি দেশে না থাকলে সেটার জন্য কি হবে সেটা তখন দেখা যাবে আর কি, পরিস্থিতি অনুযায়ী। দেশে না থাকলে কি মামলা মোকদ্দমা হয় না? বা বিদেশে পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা মোকদ্দমা হচ্ছে না, রায় হচ্ছে না? স্যার একটা বিষয় হচ্ছে, যৌথ সম্পত্তি যদি দুই ভাইয়ের নামে থাকে, একজন বালক একজন সাবালক হয় নাই এখনো, বাট যে কোনো ভাবে ব্যাংক থেকে সে টাকা নিয়ে নিয়েছে, ছোট ভাইকে ফুসলিয়ে নিয়েছে আর কি, এখন ডিফল্টার হয়ে গেছে, এখন স্যার আইনটা কেউ একজন তো সাবালক, একজন তখন সাবালক হয় নাই চুক্তির সময়, বলেন না কি হবে? না এখন বললেন স্যার সিঙ্গেলে বুঝতেছি, কিন্তু দুইজন, একজন তো তখন থেকেই বৈধ ছিল, এখন যে বৈধ ছিল না
এখন সে যদি ডিফল্টার হয়ে যায় তাহলে তার মূল টাকাটা সে কিন্তু ওটা রিসিভ করে না, তার ভাইয়ে রিসিভ করে ফেলছে, যে সাবালক তার থেকে জাস্ট মর্টগেজ একটা ফুসলিয়ে সিগনেচার নিয়ে নিয়েছে যে কোনো ভাবে। আচ্ছা ঠিক আছে, যে সুবিধা ভোগ করছে সেই টাকাটা দিবে না কেন যে সুবিধা ভোগ করলো না, আমি কি তাকে একেবারে তাকে পার পেয়ে যাবে সে? তাকে কি আমি একেবারে কোনোভাবে ধরতে পারবো না? ওই বয়স হওয়ার পরে সাবালক হওয়ার পরে মানে যখন সে সাবালক হবে তখন বাকি 50% তার উপর বর্তাবে হবে। আই হোপ, মানে আমার মনে হয় এটা সোজা কথা হচ্ছে যে সেটাও হচ্ছে যে ওই ফাইনাল ইয়ারের বিষয়, তামাদি আইনের বিষয়। সে মানে সাবালক হওয়ার পরে তার নির্ধারিত সময়ের মধ্যে সে যদি নিজে থেকে এসে না বলে যে আমার নাবালক থাকা অবস্থায় এই চুক্তিটা হয়েছিল, এই চুক্তির কোনো দায় দায়িত্ব আমি নিব না, এটা যদি এখন সে বললো না চুপচাপ, কিন্তু আমি যখন তারা ধরতে গেছি তখন এসে সে যখন এই ডিফেন্স নিচ্ছে তখন কিন্তু আবার সেটা হবে না। কারণটা হচ্ছে এগুলো তো সবগুলো ফাইনাল ইয়ারের বিষয়। আপনারা সাক্ষ্য আইন যখন পড়বেন, বিচার সাক্ষ্য প্রমাণ, তো বিচার সাক্ষ্য প্রমাণের মধ্যে একটা বিষয় আসবে, সেটাকে বলে স্টোপেল ওয়েভার অ্যাকুইসেন্স। অর্থাৎ আমি আজকে একরকম স্ট্যান্ড নিলাম, কালকে গিয়ে আরেক রকম স্ট্যান্ড নিব, সেটা হবে না। অথবা আমি একটা ইলিগেলিটি হয়েছে, সেই ইলিগেলিটিটাকে আমি চুপচাপ মেনে নিলাম, কালকে গিয়ে আবার বলতে পারবো না যে সেটা ইলিগেল। অথবা একটা ইলিগেলিটি হয়েছে, সেই ইলিগেলিটির বিরুদ্ধে যথাসময়ে যথাযথ প্রতিকার চাওয়ার আমার সুযোগ ছিল, সেই সুযোগটাকে আমি ওয়েভ করেছি, ওয়েভার দিয়েছি। এরপরে গিয়ে আমি বলতে পারবো না যে এটা আমার সাথে ইলিগেলিটি হয়েছে। এটা হচ্ছে ভিন্ন আইনের বিষয়, একেবারে ধরা যাবে না তা না, ধরা যাবে। আকাশের যত তারা আইনের তত ধারা, কোনো না কোনো ভাবে তো ধরা যাবেই। আচ্ছা আচ্ছা, আর নেক্সট যে বিষয়টা, এটা তো হলো এতক্ষণ পর্যন্ত যেটা ওয়াচ করলাম সেটা হলো নাবালকত্বের বিষয় নিয়ে বা মাইনরিটির বিষয় নিয়ে। এরপরে যে আরো দুইটা যে ডিসকোয়ালিফিকেশন যেটা আছে, একটাতে বলা হচ্ছে কি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, ম্যান অফ সাউন্ড মাইন্ড হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। তো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে গেলে বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কখন কিভাবে নির্ধারণ করা হবে, তো সেটা 12 ধারাতে গেলে যেটা বলা হচ্ছে যে একজন মানুষ যখন চুক্তি করছেন, সেই চুক্তি করার সময় কি নিয়ে চুক্তি করছেন, চুক্তির বিষয়বস্তু কি, এবং এই চুক্তিতে গেলে ভবিষ্যতে তার উপর, তার স্বার্থের উপর কি কি দায় দায়িত্ব আরোপ হতে পারে, অথবা তিনি কি কি বেনিফিট পেতে পারেন, অধিকার দায় দায়িত্ব, চুক্তির বিষয়বস্তু ইত্যাদি যাবতীয় বিষয়ে বুঝে শুনে হৃদয়ঙ্গম করে দেখবেন যে কোনো মানে ডিট ইনস্ট্রুমেন্ট, লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, চুক্তি, দলিল যখন হয় শেষে দিয়ে একটা লাইন লেখা থাকে, বাংলায় যখন লেখা হয় স্বেচ্ছায় সজ্ঞানে পড়িয়া বুঝিয়া ইহার মর্ম সম্পর্কে অবগত হইয়া, স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পড়িয়া বুঝিয়া ইহার মর্ম সম্পর্কে অবগত হইয়া দস্তখত প্রদানের মাধ্যমে সম্পাদন করিলাম। এই কথাটাই বলা হচ্ছে এখানে, যে এই যে জিনিসটা নিয়ে চুক্তি করতে যাচ্ছেন পুরোটা সম্পর্কে, পুরোটার বোঝার কি নিয়ে চুক্তি করতে যাচ্ছেন, চুক্তির বিষয়বস্তু কি, এই চুক্তি করলে তার উপর কি ভবিষ্যতে কি লাইবিলিটি আসতে পারে, কি বেনিফিট পাইতে পারেন, এগুলো সবগুলো বুঝে শুনে যখন চুক্তি করবেন তখন বলা হবে যে তিনি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হিসেবে চুক্তিটা করেছেন, বা এই চুক্তির বিষয়বস্তু বোঝার মতো তার এই মেন্টাল ক্যাপাসিটিটা থাকতে হবে। তো এখানে দুটো প্রেক্ষাপট সাথে আরো জুড়ে দেওয়া হচ্ছে। তো দুটো প্রেক্ষাপটের মধ্যে প্রথমটাতে যেটা বলা হচ্ছে যে একজন মানুষ তিনি মানে বেশিরভাগ সময়, সোজা কথা বলে বেশিরভাগ সময় পাগল থাকেন, মাঝে মধ্যে ভালো থাকেন, বেশিরভাগ সময় আনসাউন্ড মাইন্ডে থাকেন, মাঝে মধ্যে সাউন্ডে আসেন, অর্থাৎ বেশিরভাগ সময় অপ্রকৃতস্থ থাকেন, মাঝে মধ্যে প্রকৃতস্থ হন। তো যখন সুস্থ থাকেন
ওই সময় যদি তিনি চুক্তি করতে চান তাহলে চুক্তি করতে পারবেন, যে সময়টাতে তিনি সুস্থ থাকেন। আর আরেকটাতে বলা হচ্ছে মানে মানে প্রায় সময় সুস্থ থাকেন, মাঝে মধ্যে পাগল হয়ে যান, সিজনাল পাগল যেটা বলি আর কি আমরা। মাঝে মধ্যে যে পাগল হয়ে যান, ওই পাগল হয়ে যাওয়া অবস্থায় তিনি কোনো চুক্তি করতে পারবেন না। যখন সুস্থ থাকেন তখন করতে পারবেন। দুটো প্রেক্ষাপট, একটা হচ্ছে যে বলা হচ্ছে যে তিনি বেশিরভাগ সময় পাগল থাকেন, মাঝে মধ্যে সুস্থ হন, ওই সুস্থ যতক্ষণ সুস্থ থাকেন ততক্ষণ সময়ের মধ্যে তিনি কারোর সাথে কোনো চুক্তি করতে চাইলে করতে পারবেন। আর আরেকটাতে বলা হচ্ছে যে তিনি বেশিরভাগ সময় সুস্থ থাকেন, মাঝে মধ্যে পাগল হয়ে যান, যখন পাগল হয়ে যান তখন কারোর সাথে কোনো চুক্তি করতে পারবেন না। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেটা পেয়েছিলাম, কোনো আইন দ্বারা তাকে চুক্তি করার ব্যাপারে অযোগ্য হিসেবে সাব্যস্ত করা হয় নাই। তো এখানে মোটামুটি সুনির্দিষ্টভাবে কোনো আইনের কথা এখানে বলা হচ্ছে না, কারণ পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী, বিষয়বস্তু অনুযায়ী যখন যেভাবে আইন করা হয়ে থাকতে পারে, সে আইনের মধ্যে যদি বলা থাকে যে এই ব্যাপারে বা এই কারণে এই ব্যক্তিরা কোনো ধরনের চুক্তি কারোর সাথে কোনো ধরনের চুক্তি করতে পারবেন না। যেমন এক উদাহরণ হিসেবে যদি বলি, বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে দেউলিয়া আইন 1996 সালের। তো ওই দেউলিয়া আইনের আওতায় যখন কোনো ব্যক্তিকে আদালত কর্তৃক, উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া হিসেবে ঘোষণা করা হবে, সাব্যস্ত করা হবে, তিনি কারোর সাথে কোনো চুক্তিতে যেতে পারবেন না। একইভাবে এই ধরনের ভিন্ন যে কোনো আইন ভিন্ন বিষয়বস্তু অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী যখন যে আইন করা হবে, সেই আইনের মধ্যে যদি সুনির্দিষ্টভাবে এই ধরনের কোনো এমবার্গো দেওয়া থাকে যে এই পার্টিকুলার ক্যাটাগরির ব্যক্তিরা বা এই ধরনের ব্যক্তি কোনো ধরনের কারোর সাথে কোনো চুক্তিতে যেতে পারবে না, অথবা সেটা হচ্ছে যেটা বললাম যে আইনের আওতায় যদি কোনো আদালত যদি তাকে অযোগ্য হিসেবে নির্ধারণ করে থাকেন, যে তিনি অযোগ্য ব্যক্তি, আইনের দৃষ্টিতে তিনি সবকিছুর ক্ষেত্রে অযোগ্য, সুতরাং কারোর সাথে তিনি কোন চুক্তিতে যাওয়ার ব্যাপারেও অযোগ্য। আচ্ছা, এইটা গেল আমাদের মোটামুটি যেটা, সেটা হচ্ছে যে ক্যাপাসিটির ব্যাপারে, লিগ্যাল ক্যাপাসিটির ব্যাপারে, অর্থাৎ চুক্তি করার ব্যাপারে আইনানুগ সক্ষমতা বা লিগ্যাল ক্যাপাসিটি বা কম্পিটেন্সি যে বিধিবিধানগুলো, সেটা আমরা পেলাম। আগামী দিন, আজকে এখানে শেষ করব, আগামী দিন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে চুক্তিতে করার ব্যাপারে ফ্রি কনসেন্ট বা স্বেচ্ছায় সম্মতি প্রদান করতে হবে। বলেন, প্রশ্ন করতে বলেন। যে দুইটা ক্লজ বলছেন মানে এই সুস্থ অসুস্থ মস্তিষ্কের ব্যাপারে, এখন স্যার এটা ধরুন কোন একটা লোক কখন মানসিকভাবে সুস্থ কখন অসুস্থ, এটা অ্যাকনলেজ করার জন্য মানে কিভাবে করবে? এটা কি আদালত দ্বারা কি অ্যাকনলেজ করা হবে নাকি? এখন যদি এটা যদি মানে বিষয়টা হচ্ছে এরকম, তিনি যদি দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি তিনি ইভেন আপনার এটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পার্টিকুলার ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি যদি নিজে করতে চান, ঠিক আছে। এখন এমন হতে পারে যে মানে মনে করেন আল্লাহ না করুক, আমি একজন আজকে হয়তো সুস্থ সবল স্বাভাবিক ব্যক্তি আছি, কালকে গিয়ে যদি আমি কোনো কারণে যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, এখন আমার হয়তো বিষয় সম্পত্তি আছে আমার নাম, তাহলে এই বিষয় সম্পত্তিগুলোর ভবিষ্যৎটা কি হবে? এগুলোর একটা ভবিষ্যৎ নির্ধারণ করার ব্যাপার আসতে পারে, বা বিষয় সম্পত্তিগুলো পরিচালনা করার ব্যাপার আসতে পারে, বিষয় সম্পত্তিগুলো কারো কাছে বিক্রি করার প্রয়োজন আসতে পারে। এইটার জন্য এটা আগে ছিল এক সময় 1912 সালে লুনাসি অ্যাক্ট বলে একটা আইন আছে। লুনাটিক মানেও পাগল, সেখান থেকে লুনাসি অ্যাক্ট, এবং পরবর্তীতে সেটা মানসিক প্রতিবন্ধীদের সংশ্লিষ্ট একটা আইনের নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। এই মানে খুব বেশি দিন আগের না, আমাদের 2012-13 সালের পরের দিকে করা। আচ্ছা, আমি আগামী দেখে আমাদের আগামী দিন কনফার্ম করে দিব কত সালের আইনটা। এই মুহূর্তে মানসিক প্রতিবন্ধীদের স্বার্থ সংরক্ষণের জন্য আইনটা করা হয়েছে। ওই আইনেও এ ধরনের মানসিক প্রতিবন্ধী যারা আছে তাদের পক্ষে প্রতিনিধিত্ব বা প্রতিনিধি নিয়োগ করার বিষয়টা বলা আছে, এবং দুটো ক্ষেত্রেই যেটা সেটা হচ্ছে যে আদালত কর্তৃক প্রতিনিধি নিয়োগ করার সুযোগ আছে। তা এখন
বিষয়টা হচ্ছে এরকম, এখানে যে আমরা যেটা পাচ্ছি সেখানে বলা হচ্ছে যে পার্টিকুলার ওই ব্যক্তিটা, তিনি দুটো সিচুয়েশন বলা হচ্ছে। একটা সিচুয়েশনে দেখা যাচ্ছে তিনি মাঝে মধ্যে মানে পাগল হয়ে যান, বাকিটা সময় সুস্থ থাকেন, বেশিরভাগ সময় সুস্থ থাকেন, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান। তো যখন সুস্থ থাকবেন তখন তিনি কারোর সাথে চুক্তি করতে চাইলে সেটা চুক্তি করতে পারবেন, যে সময় মানে সুস্থ আছেন। এটা তার নিজের কথা। এবং সুস্থ থাকা অবস্থায় বলতে যেটা বোঝানো হচ্ছে এখানে, চুক্তিটা কি নিয়ে করছেন, কার সাথে করছেন, চুক্তির বিষয়বস্তু কি, এই চুক্তিতে গেলে তার লাভ কি, লস কি, এগুলো সবগুলো বুঝে শুনেই তিনি চুক্তিটা যে করার ব্যাপারে মানে অতটুকু তার মেন্টাল ক্যাপাসিটি আছে, দ্যাট মানে সাফিসিয়েন্ট। এখন এটা নিয়ে যদি ডিসপিউট অ্যারাইজ করে যে না এটা তাকে যখন তার সাথে যখন চুক্তিটা করা হচ্ছিল সেই সময় সে এইরকম ছিল, সে মানসিকভাবে সুস্থ ছিল না, সে অসুস্থ ছিল, বা একেবারে মানে আউট অফ মাইন্ড ছিল, ওই অবস্থায় তাকে দিয়ে এটা করানো হয়েছে, তাকে ভুল বুঝিয়ে, তাকে বুঝতে না দিয়ে, তাকে বিভ্রান্ত করে, তাকে মিসগাইড করে এটা করানো হয়েছে। এখন যিনি এটা অভিযোগ করবেন প্রমাণের দায়িত্ব তার। সাক্ষ্য আইন আছে, এটা সাক্ষ্য আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন আছে? তাহলে এটা একটা মানে কোশ্চেন অ্যারাইজ হয় মানে এগুলাতে। কোয়েশ্চেন অ্যারাইজ হবে, সেই কোয়েশ্চেন অ্যারাইজ হবে দেখেই তো এখানে উকিল সাহেবদের ব্যবসা, উকিল সাহেবদের প্রয়োজনীয়তা আছে। বলে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, নাবালকের মানে অবর্তমানে মানে যিনি দায়িত্ব গার্ডিয়ানের দায়িত্ব পায় আর কি আদালত কর্তৃক, উনি যদি মানে নাবালকের কোনো প্রয়োজনে মানে নাবালকের সম্পত্তি বিক্রি ছাড়া কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে কি উনি সম্পত্তি বিক্রি করতে পারবে? সম্পত্তি বিক্রি করতে পারবে, সেটা হচ্ছে যে আদালত তাকে অভিভাবক নিযুক্ত করেছেন ওই আদালত থেকে পারমিশন নিয়ে করতে হবে। তাহলে স্যার ওই নাবালক ব্যক্তিটা যদি সাবালক হয়ে যায় পরবর্তীতে এটা কি কোনো প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ থাকবে কি? তামাদি আইন ফাইনাল ইয়ারে। তাহলে স্যার এই সমস্ত জায়গা তো কেউ কিনবে না স্যার, কারণ পরে তো একটা হারানোর ভয় কিনবো না থাকবে। কেন? আমি তো পাইলে কিনবো। সে কখন গিয়ে সাবালক হবে, সাবালক হওয়ার পরে সে এটা করবে, মামলা একটা করলেই কি শেষ নাকি? এটা মামলা এটা 20-30 বছর 20-30-40 বছর চলবে। এখানে তো একটা মানে লিগ্যাল কজ আছে যে তার ভরণ পোষণের জন্য বিক্রি করছে, এটা বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, নেসেসিটি দেখিয়ে যখন বিক্রি করা হবে, পরবর্তীতে যদি দেখা যায় যে ওই তার নেসেসিটি ফুলফিল না করে গার্জিয়ান নিজের নেসেসিটি ফুলফিল করার জন্য করছে, এটা যদি প্রমাণ হয় ডেফিনেটলি এটা তো প্রশ্নবিদ্ধ হবে। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে, এখন যিনি কিনবেন তিনি তো আর এটা এত কিছুর মধ্যে নেই। তিনি হচ্ছে যে আমি তো সবকিছু দেখে শুনে সরল বিশ্বাসে কিনেছি, আমার কি দোষ? কথাটা আসবে তো নাকি? জি স্যার। জি স্যার। নাবালক তো বলবে যে না, আমার অভিভাবক আমার নাবালকত্বের সুযোগ নিয়ে উনি আমার প্রয়োজনের কথা বলে উনি আদালত থেকে পারমিশন নিয়ে উনি বিক্রি করে উনি নিজের টাকাটা পুরোটা খেয়ে ফেলছে, নিজের লাভ করছে, আমার কোনো লাভ করে নাই, আমি এই বিক্রি বাতিল চাই। এখন যিনি কিনবেন তিনি বলবেন যে আমি তো সবকিছু দেখে শুনে আদালতের পারমিশন সহ ছিল, সব দেখে শুনে আইনান লিগ্যাল রিকোয়ারমেন্ট এবং ফর্মালিটি যা যা অবজার্ভ করা ছিল আমার সবগুলো কমপ্লিট করেই আমি এটা কিনেছি। আই এম এ বোনাফাইড পারচেজার ফর ভ্যালু, আমি নগদ টাকা দিয়ে কিনেছি, আমি একজন সরল বিশ্বাসের ক্রেতা, আমি কেন এখানে সাফারার হব? সম্পত্তি হস্তান্তর আইন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বিষয়, ফাইনাল ইয়ারের বিষয়, সমাধান আছে দুইদিকে। সমাধান মানে হচ্ছে তখন রেফারি হবে আদালত, আদালতকে সিদ্ধান্ত দিতে হবে কি করবেন, কি বিক্রি বাতিল করবেন নাকি বিক্রি বাতিল না করে অন্য কোনো বিকল্প রেমেডি তার নাবালককে দিবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করবেন না বিদায় সালাম দিচ্ছেন? স্যার ছোট একটা প্রশ্ন ছিল। আচ্ছা স্যার, কোনো পাগল অথবা মানসিক রোগী আছে, হ্যাঁ, উনি যদি বছরের বা অর্ধেক সময় যদি উনি পাগল থাকে অথবা ওনার সাথে চুক্তি করার পরে, অর্থাৎ যখন উনি সুস্থ ছিল আর কি,
তো তখন ওনার সাথে যখন চুক্তি করবে এরপরে যদি উনি যদি বলে ওঠে বা আমি চুক্তি করলাম ওই সময় এটা হয় নাই বা আদালতে যখন দ্বারস্থ হবে, তো উনি তো ওনার যেগুলা ওই পাগল বা যেগুলো সারা দিবে না, তো অন্য কিছু উনি দেখাইতে পারে, তো ওনার বিরুদ্ধে বা কিভাবে এটা এই একটা সুস্থ ছিল কিভাবে এটা করা যায় আর কি, এফিডেভিট করা যায়, হ্যাঁ প্রুফ করা যায় আর কি। প্রুফ করাবেন, প্রুফ করার বিষয় আসছেন, মানে আপনি যিনি এটা পাগল কিভাবে ছিল, প্রুফ করবেন? এটা মানে কিভাবে প্রুফ করা যায় আর কি? চাইছে প্রুফ করা যদি যাবে যে সুস্থ এটা ছিল ওই এটা সময়। আপনি কি, এটা তো হচ্ছে যে আপনার নিশ্চয়ই এই ধরনের কোনো ব্যক্তিগত সমস্যা আপনার সাথে মানে আপনি জড়িয়ে আছেন, এটা তো আপনার মানে রোগের চিকিৎসা তো করতে গেলে তো এটা চিকিৎসা, এটা তো ক্লাসে করা যাবে না, অবশ্যই অবশ্যই এটা স্যার। তো হ্যাঁ, উনি কি এটা তো থাকতে পারে তখন ডাক্তার হিসেবে করতে হবে, এটা তো এখন আর হ্যাঁ, এটা মেডিকেল বুঝলাম আর কি। কলেজের হ্যাঁ, ক্লাস হ্যাঁ। নেওয়ার সময় কি প্রফেসর সাহেব জি, 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 এখানে এটাই তো। রোগের ট্রিটমেন্ট করবেন? এরকম ভাই এরকম স্যার আপনার স্পষ্টগত ভাবে আসলে স্যার ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এগুলো তো, এটা তো হচ্ছে যে একবারে হুটহাট করে এটা যে আপনারা যে উত্তর চাচ্ছেন, আমিও হয়তো উত্তর দিচ্ছি, এগুলো তো আসলে এইভাবে হুটহাট করে উত্তর দেওয়া বা প্রশ্ন উত্তরের বিষয় না। আপনি না, হয়তো এক আদালতের কথায় ব্যাপার যেটা স্যাপার। বলছেন, দেখা যাবে যে আপনার এই সমস্যা নিয়ে এটা যখন এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে, তখন হয়তো এখানে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে এখন হয়তো যেটা উত্তর দিচ্ছি, তখন গিয়ে আবার হয়তো দেখা যাবে যে না, এটা তো যেটা বলছিলাম সেটা ভুল হয়ে গেছে। অর্থাৎ ওই ডায়াগনোসিস রিপোর্ট না দেখে যদি এখন করোনা হয়েছে কি হয় নাই সেটা যদি মানে ট্রিটমেন্ট যদি করে ফেলে মানে রিপোর্ট না দেখে, তাহলে অবস্থা যা দাঁড়াবে আর কি। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা প্রুফ করার কথা বলছেন সেটা হচ্ছে যে এখন আপনার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী এখন এটা হচ্ছে যে আপনি কি ডিফেন্স নিবেন, যে সে হয়তো বলবে আমি এটা মানসিকভাবে অপ্রকৃতস্থ, এখন আপনি হয়তো বলবেন আপনি যখন মানে চুক্তি করছিলেন আমার সাথে তখন আপনি সুস্থ ছিলেন, তাহলে আপনি আপনাকে তখন দেখাইতে হবে বিভিন্ন বিভিন্ন মানে ওয়েতে, এখানে আপনাকে প্রমাণ করার জন্য আপনাকে এখন ওই যে সিআইডির মতো ইনভেস্টিগেশন করতে হবে আর কি। অর্থাৎ ওই সময়ে সে কার কার সাথে কি কি ধরনের ডিল করছিল, এখন ওই 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 সময়ে সে যদি দেখা যাচ্ছে যে অন্য কারোর সাথে এই ধরনের ডিল করছে, সেটা নিয়ে সে কোনো কথা বলতেছে না, কিন্তু শুধু আমারটা নিয়ে কথা বলতেছে, তাহলে ওইটাকে আপনি রেফারেন্স হিসেবে, এভিডেন্স হিসেবে আনতে পারবেন। বা তার আশেপাশের লোকজন যারা আছে, যারা তাকে দেখছে শুনছে জানে তার সম্পর্কে, তারা এসে বলতে পারে যে না হ্যাঁ, সে যখন চুক্তি করছিল তখন সে সম্পূর্ণ সুস্থ দেখছি আমরা তাকে, সে সবকিছু পড়ে শুনে বুঝে আমাদের সামনে দস্তখত করছে। বা ওই চুক্তিতে আপনাদের ওই চুক্তি যারা করবেন যারা সাক্ষী থাকবেন, চুক্তিতে যারা সাক্ষী থাকবেন, সেটা আমাদের সাক্ষ্য আইন যেটা আছে সেই সাক্ষ্য আইনেও এটা পারমিটেড, যে এই ধরনের সাক্ষীদেরকে এনে আপনার এই ধরনের চুক্তি দলিল ইত্যাদি প্রমাণ করার বিষয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপাতত এইটুকু, এর বেশি বলতে গেলে এটা আপনার সমস্যা ডিটেইলস জেনে তারপর বলতে হবে, এমনিতে বলা যাবে না। স্যার যদি মোবাইলে ধারণ করে রাখে, ওই উনি যে সময় মানে সুস্থ থাকা অবস্থায় দিয়েছিল পরে অস্বীকার করলো, তো মোবাইলের ধারণকৃত ভিডিওটা কি সাক্ষী হিসাবে কাউন্ট হবে স্যার? এর আগেও বোধহয় বলেছিলাম যে আমাদের মূল যে সাক্ষ্য আইন, ওই সাক্ষ্য আইনে এখনো ভিডিও রেকর্ডিং, ফটোগ্রাফি মানে কোনো কিছুই এগুলো এখনো পর্যন্ত এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্টেবল না, মানে ইন জেনারেল। কিন্তু আপনার ওই যে মানে যেগুলো স্পেশাল ল যেগুলো আছে, ডিজিটাল নিরাপত্তা আইন, তারপরে মামলাগুলো তো স্যার এই ছবির উপর ডিপেন্ড করে, ওগুলোতে আপনার এগুলো এভিডেন্স হিসেবে অ্যাকসেপ্টেবল, ওগুলো হচ্ছে বিশেষ আইন, সেই কারণে তখন আইন এটা কার্যকর না, বিশেষ আইনের জন্য এটা। ওকে স্যার, ডিজিটাল নিরাপত্তা আইনে মানে কার্যকর বলতেছেন যে ওটা হচ্ছে যে ওই আইনে যেহেতু এটাকে অপশন রাখা হয়েছে যে এই ধরনের কন্টেন্ট গুলো, ভিডিও রেকর্ডিং, অডিও রেকর্ডিং, মানে প্রিন্টিং, এগুলো সবগুলোই আপনার এভিডেন্স হিসেবে কাউন্ট হবে। এগুলো যেহেতু ওই আইনে রাখা আছে, সেহেতু ওই আইনের প্রেক্ষাপটে যখন বিচার হবে তখন সেটার জন্য এটা এভিডেন্স হিসেবে কাউন্ট হবে। স্যার, কোন চুক্তি করার সময় কি স্যার সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তাকে সামনে রেখে করাটা কি মানে বাধ্যতামূলক, অথবা এরকম কোনো কি বাধ্যবাধকতা আছে, যেমন জমি রেজিস্ট্রি অথবা চুক্তি আপনি যদি রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী যদি রেজিস্ট্রি করে ফেলেন, সাব রেজিস্ট্রার সাহেবের সামনেই তো করবেন, ওই তো সরকারি কর্মকর্তা। আচ্ছা আচ্ছা, এমনিতে অন্য কোনো বাধ্যবাধকতা নাই। স্যার তাহলে স্যার ওই সাব রেজিস্ট্রার অফিসারের সামনে যদি এরকম কোনো চুক্তি হয়, পরবর্তীতে উনি ক্লেম করতে পারেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবে করি নাই বা আমাকে চাপ প্রয়োগে করা হয়েছে, পরবর্তীতে কি উনি স্যার এরকম কিছু বলতে পারেন?
করতে পারবেন। এই যে ফ্রি কনসেন্ট বলছি, ফ্রি কনসেন্ট কিন্তু কিন্তু সরকারি ওই কর্মকর্তা তো স্যার, সরকারি ওই কর্মকর্তা নিশ্চয়ই জিজ্ঞেস করেছিল তাকে আপনি কি স্বেচ্ছায় বিক্রি করছেন, তখন তো উনি কনসেন্ট দিয়েছিল, তো পরবর্তীতে উনি সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ওই যে আপনার এই যে বাংলা এটা ফ্রি কনসেন্ট যখন আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওখানে আর বিস্তারিত আলোচনা করা, এই যতটুকু পারি বিস্তারিত আলোচনা করব, ওখানে হয়তো আশা করি উত্তর পেয়ে যাবেন। আপাতত সেটা হচ্ছে যে ওই যে নাটক সিনেমায় যেটা দেখা যায়, জিম্মি করে রাখছে কেউ একজনকে ওই জায়গায়, এখন আমাকে বাধ্য হয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে ওখানে যা বলতে বলা হচ্ছে সব বলতেছি। কিন্তু তার মানে এই না যে ওখানে আমার সব সুযোগ শেষ। ঠিক স্যার, শেষ করতে পারি আজকের মতো, নাকি আরো প্রশ্ন আছে? তা ক্লেম করা যায়, পরবর্তীতে সেটা প্রমাণ করে আসে যে আর পক্ষে রায় যায়, এটাই সব কথার শেষ কথা হচ্ছে সাক্ষ্য, প্রমাণ, বিচার, রায়। বিচার এটাই। তাহলে আজকে শেষ করি। থ্যাংক ইউ স্যার, ভালো লাগলো স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার ভালো থাকবেন স্যার, অনেক ভালো একটা সময় কাটালাম। প্রাণবন্ত সময় কাটলো। ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো প্রশ্ন নাই তো? শেষ করে দিচ্ছি। না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, ভালো থাকবেন স্যার। ইনশাআল্লাহ।